ক্লাসটি কোন টপিকসের উপর আমি অলরেডি লিখে রেখেছি। আজকের মূল যে বিষয়টা বা মূল টপিকস হচ্ছে আমাদের প্রাসের গতি। আর এই প্রাসের গতি সম্পর্কিত যে বিভিন্ন টপিকস আছে আমরা সেই টপিকসগুলো আজকে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ, তো প্রথমে আমি এখানে এটার পরিচিতি, প্রাসের যে গতির বিভিন্ন বিষয় আছে সেগুলো জানার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রাসের গতির শর্তটা কি বা প্রাসের গতি কাকে বলে। প্রাসের গতি বলতে বোঝায় যে তুমি যদি ভূমি থেকে একটা বস্তুকে যে কোনো কোণে নিক্ষেপ করে দাও, উপর দিকে নিক্ষেপ করো, হ্যাঁ, ওই গতিটাকেই বলবো আমরা প্রাসের গতি। আমি আবারও বলছি, তুমি যখন যেমন তুমি একটা ফুটবলকে ভূমি থেকে তুমি কিক করেছো, তো সেটা যখন উপর দিকে উঠে নিচের দিকে যাবে, নিচে পড়বে এসে, তো ওই যে গতিটা যে দিকে গেল বা যেভাবে বস্তুটা গিয়ে উঠে তারপর আবার নিচের দিকে পড়ে গেল, এটি হচ্ছে প্রাসের গতি। ঠিক আছে, তো প্রাসের গতিটা ছিল এরকম। আরেকটা হচ্ছে যে তার জন্য তো আজকে একটা লং টাইম, অনেকটা সময় লাগবে ক্লাসটা, কারণ গুরুত্বপূর্ণ একটা টপিকস। যদিও একদিনে শেষ হবে না, আরেকটা অংশ থাকবে এটার বাকি। তো আজকে আমরা মূল অংশটা শেষ করে ফেলবো। সো দেখো, আমাদের মূল অংশের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, প্রথমে আমি বলছি যে প্রাসের গতি কাকে বলে। প্রাসের গতি হচ্ছে তুমি যদি আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে কোণ করে একটা বস্তুকে উপর দিকে ছুঁড়ে মারো বা নিক্ষিপ্ত করো বা প্রক্ষিপ্ত করো, ওই গতিকে বলবো আমরা প্রাসের গতি। তো প্রাসের গতির তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত হচ্ছে যে তুমি যে বস্তুটাকে তুমি প্রাসের বা প্রক্ষিপ্ত করবে বা তুমি যে বস্তুটাকে তুমি নিক্ষিপ্ত করতে চাইবে, ওই বস্তুটার জন্য এই বস্তুটার উপর যে একটা বল শুধুমাত্র ক্রিয়া করবে, এবং সেই বল হচ্ছে শুধুমাত্র অভিকর্ষ বল। অর্থাৎ এই অভিকর্ষ বল ব্যতীত অন্য কোনো বল এটার উপর ক্রিয়াশীল হবে না। তো এই শর্তগুলির মধ্যে প্রথম শর্তই বললাম যে প্রাসের গতির ক্ষেত্রে শুধুমাত্র একটা বল ক্রিয়াশীল হবে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। দ্বিতীয়টা হচ্ছে এই বস্তুটা যে সর্বাধিক যে যতটুকু দূরত্ব উঠতে পারবে, হ্যাঁ, একটা বস্তুকে তুমি নিক্ষিপ্ত করার পর, এই যে দেখো এখানে হচ্ছে বস্তুটা আছে, তো এখান থেকে তুমি বস্তুটাকে যত জোরে বা যত দূরে তুমি নিক্ষিপ্ত করবে, সেটার যে উচ্চতা হবে, সর্বোচ্চ উচ্চতা, সেটা পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে খুবই নগণ্য হবে। অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ আছে তার তুলনায় কি খুবই নগণ্য। যেমন হচ্ছে আমরা ধরি কোটিপতি আর হচ্ছে ফকির, ডিফারেন্সটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো ওইরকম যে একজনের কাছে 1 কোটি টাকা আর একজনের কাছে 1 টাকা, ওই যে ডিফারেন্সটা, এই যে এত লো একটা ভ্যালু, ওইরকম একটা ডিফারেন্স সাপোজ ধরো। ঠিক আছে, তো কি বললাম যে এইখানে যে উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, একটা বলকে তুমি উপর দিকে ছুঁড়ে মেরেছো, ওই বলটা যে সর্বোচ্চ উচ্চতা হবে সেটা হবে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুবই 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 ক্ষুদ্র। ঠিক আছে, তো আর তৃতীয় যে বৈশিষ্ট্যটা আছে বা তৃতীয় যে শর্তটা হবে সেটা হচ্ছে এই বস্তুর উপর কোনো প্রকার বাতাস ক্রিয়াশীল হবে না। অর্থাৎ বাতাসের কোনো বাধা থাকবে না। মনে করো এটা হচ্ছে একটা শূন্যস্থান, মানে তোমার কাছে এমন মনে হবে, তুমি যখন একটা ফুটবলকে কিক করবে তখন তোমার কাছে এমন মনে হবে পরিবেশটা বা সিস্টেমটা, যে সিস্টেমে কোনো বাতাস থাকবে না। বাতাস থাকলেও এটাকে ইগনোর করবো, এটাকে আমরা অগ্রাহ্য করবো। অর্থাৎ আমরা তিনটা শর্ত কিন্তু পেয়ে গেছি। একটা হচ্ছে অভিকর্ষ বল ক্রিয়া করবে, প্রাসের গতির উপর অভিকর্ষ বল ক্রিয়া করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এর সর্বোচ্চ উচ্চতা, এর সর্বাধিক উচ্চতা হবে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুবই নগণ্য। আর তৃতীয়ত হচ্ছে এর উপর কোনো বাতাস ক্রিয়াশীল হবে না। তো এই হচ্ছে আমাদের প্রাসের গতির শর্ত, যে আমি এই তিনটা শর্ত যখন আমি অ্যাপ্লাই করতে পারবো কোনো একটা গতির মধ্যে, হ্যাঁ, তখন আমি এটাকে প্রাসের গতিটা বলতে পারবো। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রাসের গতি সংক্রান্ত কিছু বিষয়, আমাদের কিছু বিষয় জানতে হবে সেগুলো। যেমন প্রথমে আমি এখানে বলে দিয়েছি প্রক্ষেপণ বিন্দু, এই যে ও বিন্দুটা হচ্ছে এখানে প্রক্ষেপণ বিন্দু, ও বিন্দুটা হচ্ছে এখানে প্রক্ষেপণ বিন্দু। তাহলে প্রক্ষেপণ বিন্দুটা কি? প্রক্ষেপণ বিন্দুটা হলো তুমি যে বিন্দু থেকে বস্তুটাকে প্রক্ষিপ্ত করছো, তুমি যে বিন্দু থেকে একটা বস্তুকে প্রক্ষিপ্ত করছো। সাপোজ ধরো যে আমি এই যে এখান থেকে আমি এই কলমটাকে এখান থেকে এদিকে ছুঁড়ে মারলাম, এইখান থেকে ধরে এখান থেকে ছুঁড়ে মারলাম। তাহলে আমি যে বিন্দু থেকে ধরে বস্তুটাকে উপর দিকে প্রক্ষিপ্ত করছি বা নিক্ষিপ্ত করছি, প্রক্ষিপ্ত এবং নিক্ষিপ্ত দুইটা সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, প্রক্ষিপ্ত করা যা, নিক্ষিপ্ত করা তা। তো আমরা এটা ধরে নেব যে আমরা যে বেগে নিক্ষিপ্ত করছি, যে বিন্দু থেকে আমরা নিক্ষিপ্ত করছি বা যে বিন্দু থেকে আমরা প্রক্ষিপ্ত করছি, তাকেই বলা হয় প্রক্ষেপণ বিন্দু। দেন আমরা আসি হচ্ছে প্রক্ষেপণ পথ। প্রক্ষেপণ পথ হচ্ছে এই যে বস্তুটা তুমি যে পথ দিয়ে তুমি গতিশীল আছে, এই বস্তুটা কি প্রক্ষেপণ পথ বলতে বোঝায় এই যে প্রক্ষিপ্ত বস্তুটা যে পথে গতিশীল, এই পথটাকে বলি আমরা প্রক্ষিপ্ত
পদ বা প্রক্ষেপণ পদ। তাহলে আমার ও এ সি, লক্ষ্য করো এখানে যেটা আছে এই যে ও এ সি, এর মানে হচ্ছে ও এ সি, ও এ সি, এই পদটাই হচ্ছে আমার প্রক্ষেপণ পদ। তো আশা করি এটা বুঝে গেছো যে প্রক্ষেপণ পথটা কি, যে পথে এই বস্তুটা প্লাসের যে বস্তুটা আছে, যে গতিশীল বস্তুটা যে পথে গতিশীল আছে, বস্তুটা যে পথে আমি গতিশীল করেছি, এই গতিশীল পথটাই হচ্ছে আমার প্রক্ষেপণ পথ। দেন হচ্ছে আমরা প্রক্ষেপণ বেগ। প্রক্ষেপণ বেগটা কি? প্রক্ষেপণ বেগ হচ্ছে তুমি এই বস্তুটাকে যে বিন্দুতে মানে আদি যে বেগে নিক্ষিপ্ত করেছো, আদি যে বেগে নিক্ষিপ্ত করেছো, অথবা তুমি যে বেগে এটাকে ছুঁড়ে মেরেছো, প্রাথমিক যে তোমার হাতে ছিল এরকম, আমি এটাকে এভাবে ধরে ছেড়ে দিলাম। তোমরা যখন বর্ষা নিক্ষেপ শিখেছো, তোমরা হয়তো তোমরা গোলক নিক্ষেপ করেছো, তোমার হাতে যখন গোলকটা থাকে তুমি প্রাথমিক কিন্তু এটাকে একটা বেগ দিয়ে ছেড়ে দিতে হয়, তাই না? এটা তো এমনি এমনি সরে যাবে না। তাহলে তুমি যে বেগে এটাকে নিক্ষিপ্ত করছো গোলকটা, বা তোমরা যখন বর্ষা নিক্ষেপ করেছো, তোমরা প্রত্যেকের স্কুলেই হয়তো বা এই গোলক নিক্ষেপ দেখেছো বা বর্ষা নিক্ষেপ দেখেছো। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে তোমরা ফুটবল বা ক্রিকেট, একটা বলকে তুমি যত জোরে ব্যাট দিয়ে আঘাত করছো, প্রাথমিক যে বেগটা থাকছে এই বেগটাই হচ্ছে প্রক্ষেপণ বেগ। ঠিক আছে? তো এই হচ্ছে এখানে প্রক্ষেপণ বেগ, আমরা ভি নোট দিয়ে ডিনোট করি। আমরা প্রক্ষেপণ বেগ হচ্ছে এখানে ডি নোট, যে আদি বেগটা, এটা হচ্ছে আদি বেগ, তুমি যে বেগে নিক্ষিপ্ত করেছো। তারপরে আসে আমরা প্রক্ষেপণ কোণ। এই যে সমতলটা দেখতে পাচ্ছ ও এক্স সমতল, ও এক্স সমতলের সাথে যত কোণে আমি বস্তুটাকে নিক্ষিপ্ত করেছি, ওই কোণটার নামই হচ্ছে প্রক্ষেপণ কোণ। আমি আবারও বলছি, এই ও এক্স যে সমতল আছে বা ভূমি, ও এক্স সমতল বা ভূমি, এই ভূমির সাথে আমি বস্তুটাকে যত কোণে নিক্ষিপ্ত করেছি অথবা প্রক্ষিপ্ত করেছি তাকে বলবো আমরা প্রক্ষেপণ কোণ। দেন আসি আমরা প্রক্ষেপণ সীমা। প্রক্ষেপণ সীমাটা কি? তো প্রক্ষেপণ সীমাটা হচ্ছে, এখানে লক্ষ্য করো, এটাকে বলে আমরা সি হচ্ছে এখানে পতন বিন্দু, আর এটা হচ্ছে আমার কি প্রক্ষেপণ বিন্দু। আমরা আগে জানি যে বিন্দু থেকে নিক্ষেপ করি সেটা হচ্ছে প্রক্ষেপণ বিন্দু, আর যে বিন্দু থেকে আঘাত করবে সেটা হচ্ছে সমতলের উপর পতন বিন্দু। তাহলে সি বিন্দুটা হচ্ছে এখানে পতন বিন্দু, কারণ এখান থেকে বলটা ছুড়ে মারার পর, ধরো যে এখানে একটা বল ছিল, এখানে তুমি রেখেছো কি একটা বল, এখানে একটা বল রেখেছিলে, ঠিক আছে? এই যে বলটা রেখেছি, বলটা একটা সময় গিয়ে এখানে এসে পতিত হবে, বলটা এখানে আসবে একটা সময়, ধরো এখানে আসছে একটা সময়, বলটা এখানে যেতে পারে একটা সময়। এই বলটার ডিরেকশন কিন্তু এইদিকে, বলটার ডিরেকশন হচ্ছে কি এই পথ দিয়ে এসে একটা সময় এখানে পড়ে যাবে। তো লক্ষ্য করো, এই যে বস্তুটাকে নিক্ষিপ্ত করেছি, যে বিন্দু থেকে নিক্ষিপ্ত করেছি তার নাম হচ্ছে নিক্ষেপণ বিন্দু, আর যে বিন্দু থেকে গিয়ে আঘাত করেছে সেটা হচ্ছে পতন বিন্দু। তো নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, আনুভূমিক বরাবর যে মধ্যবর্তী দূরত্ব, তাই হচ্ছে আমাদের প্রক্ষেপণ সীমা বা প্রক্ষেপণ পাল্লা। তো তুমি ভূমি বরাবর একটা বস্তুকে, তুমি যদি একটা ফুটবলকে তুমি যদি কিক করো, তাহলে তুমি ভূমি বরাবর মাটির বরাবর তুমি যে দূরত্বটা পাবে, হ্যাঁ, আর একদম যেখানে গিয়ে বলটা আঘাত করবে আর যেখান থেকে তুমি বলটা কিক করছো তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কোন দিকে? আনুভূমিক বরাবর। এই আনুভূমিক বরাবর যে দূরত্বটা, এটাই হচ্ছে তোমার প্রক্ষেপণ পাল্লা বা প্রক্ষেপণ সীমা বলা হয়। তার মানে ও থেকে সি, এটা হচ্ছে তোমার, আমরা লিখবো হচ্ছে এটা ও সি। এই ওসিটা হচ্ছে কি প্রক্ষেপণ পাল্লা বা প্রক্ষেপণ সীমা। দেন আসি আমরা উত্থান বা পতনকাল। উত্থান বা পতনকাল বলতে বোঝায় যে তুমি একটা বস্তুকে একটা বস্তু দেখো যে সর্বোচ্চ উচ্চতায় একটা বল কিন্তু তুমি যখন নিক্ষিপ্ত করো সেটা উঠতেই থাকবে, একটা সময় গিয়ে সেখান থেকে আবার নিচের দিকে নামতে থাকবে। তো উঠতে থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা উঠতেই থাকছে, ওঠার পর আবার একটা বিন্দু থেকে নামতে শুরু করবে, দেখো উঠছে, আবার একটা বিন্দুতে স্থির হবে, সেখান থেকে আবার নামতে থাকবে। এখন আমি একটা কথা বলে ফেলছি যে স্থির হবে, আসলে এটা স্থির হবে না, উল্লম্ব বরাবর সেটা স্থির হবে। সেটা হচ্ছে উল্লম্ব বরাবর, মানে উপর দিকে স্থির হবে, কিন্তু আনুভূমিক বরাবর এটা স্থির থাকবে না। তো বিষয়টা মাথায় রাখবে, আমি কিন্তু বলছি স্থির, আসলে বস্তু স্থির হয় না। তার উপাংশ দুইটা আছে, আমরা ভেক্টর পড়ে আসছি, আমরা ভেক্টরের ক্ষেত্রে কি পেয়েছিলাম যে একটা ভেগের ন্যূনতম দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। তো যখন বস্তুটা উপর দিকে উঠতে থাকবে তখন একটা সময় পর তার উল্লম্ব উপাংশের মানটা শূন্য হয়ে যাবে, উল্লম্ব বেগের মানটা শূন্য হয়ে যাবে। যখন উল্লম্ব বেগের মান শূন্য হয়ে যায়, এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। তো ওই বিন্দুতে, অর্থাৎ বস্তুটাকে নিক্ষিপ্ত করার পর সর্বোচ্চ উচ্চতা, দেখো এ বিন্দু, এখান থেকে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এ বিন্দু, তাহলে এই থেকে ও এ সর্বোচ্চ বিন্দু হচ্ছে কি ও এ, তাহলে এই যে টি ও এ, এটা হচ্ছে কি ও এ। তাহলে ও থেকে এ বিন্দুতে যেতে যে সময়টা লাগবে এটা হচ্ছে আমার উত্থানকাল, আর ও থেকে সি বিন্দুতে আসতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে পতনকাল।
ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে উত্থানকাল, আর সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পতিত হতে সমতলের উপর আঘাত করতে যে সময় লাগে সেটাকে বলি আমরা পতনকাল। আবার বলছি যে সর্বোচ্চ উচ্চতা হতে কোথায় থেকে, প্রক্ষেপণ, যে আমাদের যে এখানে প্রক্ষেপণ বিন্দুটা আছে, আমাদের যে প্রক্ষেপণ বিন্দুটা আছে এখানে, এই প্রক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়ের প্রয়োজন সেটা হচ্ছে উত্থানকাল, আর সর্বোচ্চ উচ্চতা হতে এই বিন্দুতে আসতে যে সময়ের প্রয়োজন সেটা হচ্ছে পতনকাল। তারপরে আছে হচ্ছে বিচরণ উড্ডয়নকাল বা চলনকাল। বিচরণকাল কাকে বলে? বিচরণকাল হচ্ছে একটা বস্তুকে নিক্ষিপ্ত করার সময় থেকে একদম ভূমিতে এসে পতিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত সময়কেই বলি আমরা বিচরণকাল। তো নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুতে আঘাত করতে যে সময়ের প্রয়োজন, হ্যাঁ, নিক্ষেপণ বিন্দু থেকে নিক্ষিপ্ত হওয়ার সময় থেকে ধরে পতন বিন্দুতে আঘাত করার যে সময়, মোট যে সময়টা, এই মোট সময়টাকে বলবি আমরা বিচরণকাল। তো বিচরণকালের অপর নাম হচ্ছে উড্ডয়নকাল। হ্যাঁ, বিচরণকালের অপর নাম হচ্ছে উড্ডয়নকাল। অপর আরেকটা নাম আছে সেটাকে বলি আমরা চলনকাল। সো আমরা এখন যে রাশিগুলো পেয়েছি প্রত্যেকটা রাশি আমি ডিনোট করে দিয়েছি, কোনটাকে কি দ্বারা প্রকাশ করি আমি এখানে প্রত্যেকটা আমি লিখে আছে কোনটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তো আমরা দেখতেই পাচ্ছ প্রক্ষেপণ বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করি, প্রক্ষেপণ পথ হচ্ছে আমাদের ওএসি এখানে, আর চেঞ্জ হতে পারে তোমার ইচ্ছে মতো এটা ধরতে পারো, কিন্তু আমার এই চিত্র অনুযায়ী এটা ওএসি। প্রক্ষেপণ বেগ হচ্ছে যে বেগে আমি নিক্ষেপ করেছি সেটা হচ্ছে ভি নট। প্রক্ষেপণ কোণ হচ্ছে আমি যত কোণে নিক্ষেপ করেছি সেটা হচ্ছে থিটা। প্রক্ষেপণ সীমা হচ্ছে যেখানে গিয়ে আঘাত করেছে আর যে বিন্দু থেকে, প্রাথমিক বিন্দু থেকে প্রথম থেকে শেষ বিন্দু পর্যন্ত যে অতিক্রান্ত দূরত্ব, আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু ওসি। আর উত্থানকাল বা পতনকাল হচ্ছে টি ইজ ইকুয়াল টু ওএ অথবা ওসি। একটা বিষয় মনে রাখবে, এটা কিন্তু আমি একটা এমন একটা চিত্র প্রতিসম, এখানে যে চিত্রটা আমি এঁকেছি সেটা হচ্ছে প্রতিসম গতির ক্ষেত্রে। ঠিক আছে? আমার কাছে মানে তোমাদের কাছে এমন ধরবে যে এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল সেম, এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল সেম, মানে হচ্ছে একটার উপর আরেকটা পরিবর্তন ঘটবে এখানে, একটার উপর আরেকটা। এই অংশ তুমি যে রুটির মতো ভাঁজ করে এখানে রাখতে পারো, দেখবে যে এদের মধ্যে কি কোনো অসম কিছু দেখা যাবে না, সবই সদৃশ, অর্থাৎ একদম মনে হবে যে এইটাই এটা, তোমার কাছে মনে হবে এইটাই এটা, অর্থাৎ আমি যে চিত্রটা এঁকেছি সেটা হচ্ছে একটা প্রতিসম চিত্র। ঠিক আছে? এই বেগের ক্ষেত্রে একটা প্রতিসম চিত্র এঁকেছি। তো এই চিত্রের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, যাই হোক, কিন্তু আমরা প্রমাণের সুবিধার্থে বা আমাদের এই ক্ষেত্রে যতগুলি ম্যাথ আছে সেগুলো আমাদের এরকম ভাবে ধরেই ক্যালকুলেশন করব। আচ্ছা, আর বিচরণকাল বা উড্ডয়ন বা চলনকালকে আমরা টি দ্বারা প্রকাশ করি। এখন আমরা যেটা দেখবো যে কোনো সময়ের জন্য, এখন দেখো প্রাথমিক অবস্থানে আমরা কিন্তু এটা আগেই বলে নিয়েছি, এটা হচ্ছে বেগ। এখন এই যে প্রাথমিক যে বেগ আছে, এই বেগের কিন্তু দুটো উপাংশ আছে। আমরা জানি একটা ভেক্টর রাশি দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করা যায়, একটা ভেক্টর রাশিকে দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করা যায়। তো তোমরা আগে থেকে জানো বেগ একটা ভেক্টর রাশি, তাহলে লক্ষ্য করে দেখো আমরা এখন হচ্ছে আমরা এটার সবগুলি বের করব। সো লক্ষ্য করে দেখো একটু যে এই যে এ হচ্ছে বেগ, এ হচ্ছে বেগ, ভি নট বেগে যাচ্ছে, এই যে এটা হচ্ছে কি ভি নট বেগ, এটা এভাবে যাচ্ছে। সাপোজ ধর আমি আরেকটু ক্লিয়ার করে দিই, যেহেতু এই হচ্ছে তোমার বেগ, এটা কি ভি নট বেগে যাচ্ছে। এখন ওর কিন্তু একটা আনুভূমিক উপাংশ আছে আর একটা কি আছে, উলম্ব উপাংশ। এই বরাবর এই ভেক্টরটা যেটা যাবে এটা হচ্ছে আমরা জানি আনুভূমিক উপাংশ, আর এই বরাবর যেটা যাবে সেটা হচ্ছে তোমার উলম্ব উপাংশ। এই বরাবর যাবে হচ্ছে আনুভূমিক উপাংশ। তাই এইটা দেখো যে বেগ, তাহলে এইদিকে তুমি বেগের একটা উপাংশ পাবে, সেটাকে বলবো আমরা আদি বেগের আনুভূমিক উপাংশ। সবাই একটু লিখে নাও যে এখান থেকে যেটা পাবো আমরা সেটা হচ্ছে আদি বেগের, একটা হচ্ছে আদি বেগের আনুভূমিক উপাংশ। আমি আনুভূমিক উপাংশ আমি কিন্তু বলে দিচ্ছি, লিখে দিচ্ছি না পুরোটা। তো দেখো আদি বেগের আনুভূমিক উপাংশ যেটা পাবে সেটা হচ্ছে ভি এক্স নট। আর আদি বেগের ক্ষেত্রে এই দেখো আদি বেগের উলম্ব উপাংশ। তো দেখো এখানে পাচ্ছ হচ্ছে ভি এক্স নট এটা, আরেকটা হচ্ছে ভি ওয়াই নট। তো দেখো এখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে তোমার ভি ওয়াই নট। একটু ভালো করে লক্ষ্য করলে দেখো ভি নট হচ্ছে তোমার বেগ, আদি বেগ, যে তুমি যে বেগে নিক্ষেপ্ত করেছো বা প্রক্ষেপণ বেগ, আমরা জানি এটা প্রক্ষেপণ বেগ। এখন এই বেগ কিন্তু দুইটা উপাংশে বিভক্ত হয়ে গেছে, একটা যাচ্ছে কোথায়, একটা হচ্ছে আনুভূমিক বরাবর এই বেগের একটা উপাংশ যেটাকে বলছি আমরা আদি বেগের আনুভূমিক উপাংশ ভি এক্স নট, আরেকটাকে বলছি আমরা ভি ওয়াই নট। লক্ষ্য করে দেখো ভি ওয়াই নট, এটাকে বলছি আমরা আদি বেগের উলম্ব উপাংশ। এখন
একটু চিন্তা করলে পেয়ে যাবে এখান থেকে যে এইটার সময় আমরা কত পাচ্ছি, এটার সময় আমরা কত পাচ্ছি। তোমরা হয়তো এভাবে জানো যে আমরা যদি এটাকে একটা ত্রিভুজ এঁকে নেই, এখান থেকে একটা উলম্ব দেখো এটা, তো এইখান থেকে একটু লক্ষ্য করে দেখো এটা কার সমান্তরালে আছে, ভেক্টরের আমরা যদি চিন্তা করি তো এই যে এটা কিন্তু এখানে চলে আসছে, এটা কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, এটা এখানে চলে আসছে। সো আমরা কিন্তু এখানে একটা বিষয় বের করতে পারি। এখান থেকে আমরা কি লিখতে পারছি, এইখান থেকে লক্ষ্য করো যে এটা হচ্ছে ভি ওয়াই নট, এটা হচ্ছে ভি, আর এটা যেটা পাচ্ছ এটা কিন্তু ভি নট, এটা হচ্ছে আমাদের ভি নট। তো এখান থেকে থিটা কত গুণে নিক্ষেপ করেছো তুমি, থিটা গুণে নিক্ষেপ করেছো। সো আমরা cos থিটা সমান কি জানি, আমরা একটু দেখি cos থিটা। এই cos থিটা সমান আমরা জানি হচ্ছে, আমরা cos থিটা সমান কি জানি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো একটা বিষয় চিন্তা করো, cos থিটা সমান কিন্তু আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। তো ভূমি এখানে কত আছে দেখো করো, ভূমি হচ্ছে ভি এক্স নট আর অতিভুজ হচ্ছে এখানে ভি ওয়াই নট। একটু ভালো করে দেখো যে ভূমি হচ্ছে এখানে ভি এক্স নট আর অতিভুজ হচ্ছে এখানে ভি নট, ঠিক আছে। সুতরাং এখন দেখো এটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে ভি এক্স নট সমান কত পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারছি ভি নট কস থিটা, এখান থেকে আমরা লিখতে পাচ্ছি ভি নট কস থিটা। সো আমরা কিন্তু এটার মান পেয়ে গেছি, আমরা আদিবেগের উলম্ব উপাংশের মানটা আনুভূমিক উপাংশের মান পেয়ে গেছি। তো কত পেয়েছি এটা, আমরা এটা পেয়েছি ভি নট কস থিটা, ভি নট কস থিটা পেয়েছি। এখন আমরা বের করব হচ্ছে আরেকটা, তো আমরা কিন্তু একটা উপাংশ বের করেছি যে আদিবেগের যে আনুভূমিক বরাবর যে উপাংশ ছিল সেটার মান কত, সেটা হচ্ছে ভি এক্স নট ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা, ভি নট কস থিটা। এটা কিন্তু আমরা ভেক্টর উপাংশ বের করছি। আচ্ছা তারপরে দেখি আমরা, এখন লক্ষ্য করো আমার কিন্তু এটা দরকার আছে, আমার এখন এটা। তো আমরা যদি sin থিটা ধরি, আমরা যদি এখন sin থিটা ধরি তাহলে sin থিটা সমান কি জানি আমরা, sin থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। আমরা কি জানি, লম্ব ভাই লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, লম্ব বাই লম্ব বাই অতিভুজ, এটা ভুল, লম্ব বাই অতিভুজ জানি আমরা। সো লম্ব বাই যেহেতু অতিভুজ তোমরা জানো, তাহলে লম্ব এখানে কত আছে লক্ষ্য করো, লম্ব দেয়া আছে হচ্ছে ভি ওয়াই নট আর অতিভুজ দেয়া আছে এখানে ভি নট, অতিভুজ দেয়া আছে ভি নট। সো তোমরা হয়তো ইজিলি বুঝে গেছো যে আমরা এই ভি নট কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পাচ্ছি ভি ওয়াই নট ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা। সো তোমরা কিন্তু এটা সমানে পেয়ে গেছো ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা। সো এই হচ্ছে আমাদের আদিবেগের যে দুটো উপাংশ পাওয়া যায় সেটা, ঠিক আছে। তো তোমাকে যদি এখানে বলে দে যে আদিবেগের উপাংশ কত, আদিবেগের কিন্তু দুইটি উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আদি উপাংশ আর একটা হচ্ছে উলম্ব বরাবর। তো আনুভূমিক বরাবর যে উপাংশ পাচ্ছে সেটা ভি নট কস থিটা ইজ ইকুয়াল টু ভি এক্স নট, আর উলম্ব বরাবর যেটা পাচ্ছে সেটা হচ্ছে ভি ওয়াই নট ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা। একটা হচ্ছে ভি কস থিটা আর ভি নট কস থিটা, আর একটা হচ্ছে ভি নট সাইন থিটা। তো আমরা কিন্তু আদিবেগের উপাংশটা পেয়েছি কখন, একটা বিষয় লক্ষ্য করবে, আদিবেগের উপাংশটা কখন, যখন t ইজ ইকুয়াল টু 0, যখন t ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আবারও বলে দিচ্ছি, যখন t ইজ ইকুয়াল টু 0, যখন সময়টা শূন্য থাকে, সময় যখন শূন্য অর্থাৎ তোমার নিক্ষেপণ মুহূর্তে, এই তুমি যে বেগে তুমি নিক্ষিপ্ত করেছো সাথে সাথে ইনস্ট্যান্ট তোমার আদিবেগের উপাংশ পেয়ে যাচ্ছে দুইটা, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর একটা হচ্ছে উলম্ব, আনুভূমিক উলম্ব, আনুভূমিক উলম্ব। তো দুইটা আমরা কিন্তু পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ, এই হচ্ছে আমাদের এইটা, অথবা যেহেতু এইটা আর এটা সমান্তরাল সো এটা হচ্ছে আমার উলম্ব উপাংশ। তো আমি এইটুকু মুছে দিচ্ছি, যারা যারা বুঝতে পেরেছো তারা আমাকে কমেন্টে জানাতে পারো চাইলে, আর যদি না বুঝো আমি আরেকবার একটু বলে দেবো। তা আমরা এখন একটু শর্টলি লিখে ফেলি, এখানে সবগুলি সূত্র আমরা একটু মনে রাখবো, সবগুলি সূত্রকে আমরা মনে রাখবো। তো আমি এখানে শর্টলি আগে থেকে লিখে রাখছি যে ভি এক্স নট আমরা পেয়েছি হচ্ছে ভি এক্স নট সমান পেয়েছি ভি নট কস থিটা, আমি এখানে লিখে রাখছি এটা হচ্ছে, আরেকটা হচ্ছে পেয়েছি ভি ওয়াই নট সমান পেয়েছি ভি নট সাইন থিটা, ঠিক আছে। এগুলো আমরা পরে ব্যবহার করবো, এই জন্য আমাদের লাগবে। সো এখন আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে যে এটা কিন্তু আগে, এটা হচ্ছে আনুভূমিক বরাবর, এটা হচ্ছে উলম্ব বরাবর, এর জন্য আগে থেকে লিখে রেখেছি। এখন ধরো যে তুমি যদি এই বিন্দুতে চলে আসো, এই বিন্দুতে তুমি চলে আসো, এই বিন্দুতে আসার পরে কিন্তু তুমি একটা নতুন বেগ পাচ্ছ, তোমার বেগ তখন স্থির থাকবে না, তোমার বেগের পরিবর্তন হবে। তুমি যখন এই বিন্দুতে চলে আসছো তখন কিন্তু তোমার দুইটা উপাংশ থাকবে, তাহলে এই বিন্দুতে চলে আসা মানে কি, এই বিন্দুতে চলে আসা মানে তুমি কিন্তু তোমার বেগের উপর তোমার যে বেগ এখন নতুন একটা বেগ পাবে, এখান থেকে একটা নতুন একটা বেগ পাবে। তাহলে দেখি আমরা কি বেগটা পাচ্ছি, তাহলে এই বস্তুটা স্পর্শক বরাবর এইভাবে যাবে, তার মানে এখন যে বেগটা পাচ্ছ সেটা হচ্ছে ভি। তুমি কিন্তু কিছুক্ষণ পরে, ঠিক আছে, একটা নতুন বেগ পাবে, ধরে নিচ্ছি এখানে টি সময় পর। এটা হচ্ছে আমাদের যে কোনো সময়, আমাদের কাজে হচ্ছে বলছে যে কোনো সময়ের জন্য সবকিছুই আমরা বের করবো হচ্ছে এনি টাইম। তো যে কোনো সময় বলতে আমরা কি বুঝি, এনি টাইম টি বা টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 100 সেকেন্ড, 500 সেকেন্ড, 2 ঘন্টা, 5 ঘন্টা, যত থাক, যত যা বলে আমাকে আমি সেই সময়ের জন্য বের করব, ঠিক আছে। 5 সেকেন্ডের জন্য বললে আমি টি ইজ ইকুয়াল টু 5, 10 সেকেন্ডের জন্য বললে টি ইজ ইকুয়াল টু 10,
15 সেকেন্ডের জন্য বললে t 15 সেকেন্ড, বা 1 ঘন্টার জন্য বললে t 1 আওয়ার। সো আমাদের কত হচ্ছে, বা আমার কত হচ্ছে, আমি এমন একটা t ধরে নিচ্ছি সেটা হচ্ছে যে কোনো মানের জন্য প্রযোজ্য, যে কোনো সময়ের জন্য, জাস্ট t এর পরিবর্তে আমি t এর জায়গায় যত বলবে তত বসিয়ে দেবো, এইটুকু। তো আমার হচ্ছে এখানে t সেকেন্ড পরে, এখানে হচ্ছে আমার t 0 সময়ের জন্য যেটা বের করেছি আমরা, এখানে যেটা বের করেছি সেটা হচ্ছে t 0। এটা কিসের জন্য বের করেছি, যখন t 0। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে t, লক্ষ্য করো আবার আমরা কিন্তু আবারও পাচ্ছি। তো এই দিকে কিন্তু এই যখন এখানে যাবে, এই যে বেগ, এখন কিন্তু বেগ আর v নেই, এখন বেগ হয়ে v নটের পরিবর্তে এখন কি আসছে, v হয়ে গেছে, কারণ সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হবে। তো বেগের পরিবর্তন হয় এখন, তো এখন যে যাবে এই t এখন বের করছি t এখন t 0 না, এখন t 0 না, এখন হচ্ছে t এর মান যে কোনো হতে পারে, t এর মান এখন যে কোনো হতে পারে। যদি t এর মান যে কোনো হয় তাহলে এখানে আমরা দুটো উপাংশ পাবো, একটা যাবে হচ্ছে এই বরাবর আর একটা যাবে কি এই বরাবর। তাহলে এই বরাবর যে উপাংশটা যাচ্ছে সেটাকে আমরা বলবো vy, আর এই বরাবর যে উপাংশ যাচ্ছে সেটা হচ্ছে vx। একটা যাচ্ছে দেখো vy আর একটা যাচ্ছে vx। তাহলে আর এটা হচ্ছে আমাদের মূল বেগ, এটা হচ্ছে আমাদের মূল বেগ। এখন একটা বিষয় আসি, তোমাদের বলেছিলাম যে এখানে যে বলটা ক্রিয়াশীল, এই বল কিন্তু শুধুমাত্র অভিকর্ষ বল, ঠিক আছে, এখানে কিন্তু অন্য কোনো বল ক্রিয়াশীল না। আমরা এখন যেটা দেখবো এখানে লক্ষ্য করো এই সময়ের জন্য, তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি এটা হচ্ছে আমার vx, এটা হচ্ছে আমার vx, এটা হবে আমার vy, অর্থাৎ এখন পাবো আমরা নতুন একটা আনুভূমিক। এই t সময় পরে আমার আনুভূমিক বেগের পরিবর্তন হচ্ছে, ধরো vx আর এটা হচ্ছে vy। এখন চিন্তা করো এখানে কিন্তু একটা ত্বরণ ক্রিয়াশীল, এখানে একটা অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল, তো ত্বরণটা কোন দিকে ক্রিয়াশীল, g, এই হচ্ছে আমার ত্বরণ, g ক্রিয়াশীল। এই ত্বরণের আবার দুটো উপাংশ আছে, দেখো করো এই ত্বরণের আবার দুটো উপাংশ আছে, একটা হচ্ছে ধরো এই g নিচের দিকে ক্রিয়া করছে, আমরা জানি g হচ্ছে এখানে নিচের দিকে ক্রিয়াশীল। তো g যদি নিচের দিকে ক্রিয়াশীল থাকে তাহলে একটা বিষয় চিন্তা করো, এর আণবিক যে বরাবর যাচ্ছে সেটা এই অক্ষ, আর এই বরাবর যাবে হচ্ছে ধনাত্মক y অক্ষ বরাবর যাবে হচ্ছে ay। লক্ষ্য করো জি, এই জি এর দুটো উপাংশ, একটা হচ্ছে x আর একটা হচ্ছে ay, একটা হচ্ছে উলম্ব ধনাত্মক দিকে উলম্বের সাথে, আর একটা হচ্ছে আণবিক x অক্ষের ধনাত্মক দিকে, একটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিক আর একটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক। একটু আমরা এটার মানটা বের করে ফেলি, আমরা যেহেতু জানি এখান থেকে যেটা পাবো আমরা, লক্ষ্য করো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি আর এইটুকু টোটালটার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। সো এটা যদি করো তাহলে একটু লক্ষ্য করে দেখো যে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে ax সমান যেটা পাবে সেটা হচ্ছে g cos 90 ডিগ্রির মান পাবে তুমি ax সমান 0। লক্ষ্য করে দেখো যে g cos 90 ডিগ্রির মান পাচ্ছ তুমি 0। আবার তুমি এখান থেকে যদি ay বের করো যে g cos 100 ডিগ্রির মান কি 180 ডিগ্রি, g cos 180 ডিগ্রি। লক্ষ্য করে দেখো যে এই বরাবর আমি এই বরাবর যেটা মানটা পাচ্ছি, x অক্ষ বরাবর যে মানটা পাচ্ছি সেটা g cos 90 ডিগ্রি, কারণ এটার সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে। আর এইখানে লক্ষ্য করো এটা কিন্তু এটার সাথে 180 ডিগ্রি কোণে আছে, কারণ এইটা এদিকে আর একটা হচ্ছে ওইদিকে। তাহলে এই যে এটা আছে যেহেতু মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে g cos 180 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস g cos 180 ডিগ্রি মান কি মাইনাস g। এখন আমাকে একটু বুঝিয়ে দাও বা তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে cos 180 ডিগ্রির মান কত, cos 180 ডিগ্রির মান কত একটু জানিয়ে দাও আমাকে, সবাই একটু জানিয়ে দাও যে g 180 ডিগ্রির মান কত। রতি খান, অমৃতলাল, হ্যাঁ আমি তোমাকে হয়তো দেখেছিলাম, ও তুমি বিএম কলেজ, ওকে ডান। তারপরে হচ্ছে এখানে কিন্তু আমি লিখেছি, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও cos 180 ডিগ্রির মান কত। হয়তো অনেকেই বুঝে ফেলছে, যারা চালাক তারা বুঝে ফেলবে। আহসান হাবিব মাত্র দেখতে পাচ্ছি, এত লেট। মাইনাস পুলক হাসান লিখেছো -1, পুলক হাসান লিখেছো -1। তারপরে হচ্ছে জান্নাতুল ক্লিয়ার রথি -1 লিখেছো। অরিন মাহমুদ নেট প্রবলেম। তারপর তানজিল আলম 1, রতিকান -1। তারপর জান্নাতুল স্নিগ্ধা -1 লিখেছো। তারপর আব্দুল আল মামুন লিখেছো -1। তারপরে ফারহাদুল ইসলাম -1 লিখেছো। উড়ুচিটি -1, ডি ঈশা -1, আব্দিকা বৃষ্টি -1, সুমাইয়া -1, তোহিন -1 লিখেছো। দোলা -1। তারপর হচ্ছে জুবাইর -1, সুলতান -1, অরিন মাহমুদ -1, ইসরাত তবা -1। সবাই -1 উত্তর দিয়েছো। অনিম মাহমুদ লিখেছো -1। সো যারা যারা এখানে দেখেছো তোমরা, আমি এখানে কিন্তু -1, হ্যাঁ তাহলে আমরা কিন্তু এটা পেয়েছি। একটা বিষয় লক্ষ্য করো যে x অক্ষ বরাবর কিন্তু x অক্ষের সাথে কিন্তু অভিকর্ষ স্তরের কোনো সম্পর্ক নাই, তার মানে x অক্ষের ত্বরণ শূন্য। x অক্ষ বরাবর যে আনুভূমিক যে ত্বরণ, আনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না। তো তোমরা একটা বিষয় ক্লাস 10 শিখে আসছো যে যদি কোনো একটা বস্তু ত্বরণ না থাকে তাহলে সেই বস্তুটা সমবেগে চলবে, যদি কোনো একটা বস্তু ত্বরণ না থাকে তাহলে সেটা কিভাবে চলবে, সমবেগে চলবে। আবার বলে দিচ্ছি, কোনো একটা বস্তু ত্বরণ না থাকলে সেটা কিভাবে চলে, সমবেগে চলে। তো তোমরা ক্লাস 9-10 এর যে সূত্রগুলি পড়ে আসছো যে v = তোমরা কি পড়ে আসছো এখানে যে vx, এখানে কি হবে vx = আমরা জানি কি u + at,
ইউ প্লাস এটি এই ফর্মুলা তোমরা পড়ে আসছো। আমি এখানে যেটা বুঝাচ্ছি, এখানে ভিএক্স বলতে আদিবেগ বলতে কি, আদিবেগ বলতে আনুভূমিক বরাবর আদিবেগ কত ছিল, ভিএক্স নট। আদিবেগ বলতে এটা তো শেষ বেগ, এখানে আনুভূমিক বরাবর শেষ বেগ হচ্ছে টি সময় পরে, টি সময় পরে আনুভূমিক বরাবর শেষ বেগ হচ্ছে ভিএক্স, আর ভিএক্স হচ্ছে আদিবেগ প্লাস হচ্ছে এটি এএক্স টি। এখন একটা বিষয় চিন্তা করো, আমি কিন্তু এটা হচ্ছে আমার মূল সূত্র v is equal to, আর আমরা যেটা বের করছি সেটা হচ্ছে vx। আমরা ক্লাস 10 এ শিখেছি v is equal শেষ বেগের সূত্র হচ্ছে v is equal to u plus at। কিন্তু তুমি যদি আনুভূমিক বরাবর শেষ বেগ বের করতে চাও, শুধুমাত্র এইখান থেকে এইখানে এই বরাবর যে টি সময় পরে এই বরাবর যে আদিবেগটা শেষ বেগ পাবে সেটা হচ্ছে vx is equal to vx naught plus axt। কিন্তু এইটার মান কত, শূন্য। আমরা জানি এখানে আনুভূমিক বরাবর ত্বরণ কোনো থাকে না, আনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। যদি ত্বরণ না থাকে তাহলে টোটালটাই শূন্য, এই টোটালটাই আমার শূন্য হয়ে যাবে। তার মানে vx এর মান কত পাচ্ছি, তাহলে vx এর মান পাবো আমি, লক্ষ্য করো, তাহলে vx নট, এই লক্ষ্য করো vx নট এর মান কত, v নট cos থিটা, v নট cos থিটা। অর্থাৎ আমি টি সময় পরেও, আমার টি সময় পরে ওইখান থেকে কিন্তু একই মান পাচ্ছি। টি সময় পরে vx ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি, সেম। টি সময় পরে কিন্তু vx ইজ ইকুয়াল টু vx নট cos এর টোটালটার মান 0। কেন 0? কারণ আনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না। তো তোমরা যদি এটা বুঝে থাকো, সো আমার এটাও হয়ে গেল। তো আমরা কিন্তু এই টি সময় পরে আনুভূমিক বেগ কত হবে সেটা পেয়ে গেছি। তাহলে আমাদের আরেকটা বাকি আছে না? তো আমি কিন্তু এইখান থেকে আরেকটা বিষয় বের করে ফেলি। তাহলে টি সময় পরে এইখানে সরণ কত ঘটবে, লক্ষ্য করো, টি সময় পরে সরণ কিন্তু x। এইখান থেকে এখানে আসতে দেখো, বা এই যে এইটা দেখো, এই যে এটা যেহেতু বস্তুটা এখানে আসছে, তার মানে এইখানে কিন্তু এতটুকু, কিন্তু যেহেতু এইখানে বিন্দুটা, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু তুমি যদি একটা লম্ব অঙ্কন করো তাহলে তোমার আনুভূমিক সরণ কিন্তু এইটুকু হবে। এখান থেকে এইটুকু হচ্ছে তোমার আনুভূমিক সরণ। তাহলে এইটুকু x যদি তোমার আনুভূমিক সরণ হয়, তাহলে আমরা সমবেগে চলছে, x ইকুয়াল কি লিখতে পারি, লক্ষ্য করো বস্তুটা কিন্তু সমভাবে আনুভূমিক বরাবর যেহেতু ত্বরণ থাকে না, আনুভূমিকের সাথে যেহেতু ত্বরণ থাকে না, তাই আনুভূমিকে বস্তুটা সমবেগে চলতে থাকবে। তো সমবেগের সূত্র তোমরা ক্লাস 10 এ শিখে আসছো, s ইকুয়াল টু vt। সমবেগের ক্ষেত্রে কি শিখে আসছো তোমরা, s ইজ ইকুয়াল টু vt সূত্র শিখে আসছো। তাহলে আমি s এর পরিবর্তে এখন লিখবো হচ্ছে s না, এখন লিখবো x। কারণ কতটুকু সরণ ঘটলো, টি সময় পরে অর্থাৎ বস্তুটা এখান থেকে এখানে যেতে টি সময় লাগে, অথবা এখান থেকে এখানে আসতে টি সময়, উল্লম্ব বরাবর লাগে হচ্ছে এখানে টি সময়, আর এখানে সেম টাইমে এখানে আসবে। তো আমি লিখবো হচ্ছে x ইজ ইকুয়াল টু vxt। বাট vx মানে কি, লক্ষ্য করো vx মানে কি পেয়েছিলাম, vx নট cos থিটা, vx নট cos থিটা কি টি পাচ্ছি। এখান থেকে তুমি কিন্তু পেয়ে গেছো যে x, অর্থাৎ আমরা সরণ কত হবে, টি সময় পর সরণ কত হবে, টি সময় পর যে আনুভূমিক সরণ হবে, টি সময় পর আনুভূমিক সরণ হবে v নট cos থিটা টি। এটা হচ্ছে টি সময় পরে আনুভূমিক সরণ, লিখে ফেলো। এটা হচ্ছে কি, যে টি সময় পর আনুভূমিক সরণ, এটা লিখে ফেলো যে টি সময় পর আনুভূমিক সরণ x is equal to vxt is equal to v naught cos theta, x is equal to vxt is equal to v naught cos theta। তাহলে এটা যদি পাও, তাহলে তুমি কিন্তু এখান থেকে যে এই x মিটার সরণ গঠার জন্য কতটুকু সময়ের প্রয়োজন, সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, t is equal to আমরা লিখতে পারি হচ্ছে x ডিভাইডেড বাই কিন্তু v naught cos theta, x ডিভাইডেড বাই v naught cos theta। অর্থাৎ এখান থেকে এখানে যেতে সময় লাগে, টি সময় অতিক্রান্ত দূরত্ব যদি x হয়, তাহলে আমি t সমান লিখতে পারি x বাই v নট cos থিটা। তাহলে আমি কিন্তু এখানে t সমান পেয়ে গেলাম, t সমান পেয়েছি x ডিভাইডেড বাই হচ্ছে v নট cos থিটা। তো আমি আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, তাই না? তো তোমরা যারা এটুকু বুঝতে পেরেছো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আবার বুঝাবো যদি না বুঝে থাকো। আমি কিন্তু শুধুমাত্র মানগুলি বসিয়ে যাচ্ছি, খুবই সহজ, বিষয়গুলো খুবই সহজ, বুঝতে গেলে খুব কঠিন কিছু না এটা। তো আমরা এখন যেটা করব, তোমাদেরকে একটা দেখালাম, সেটা কি, যে তোমরা কিন্তু এটা বের করছো। তো আমাদেরকে এখন বের করতে হবে হচ্ছে উলম্ব বেগ এবং উলম্ব সরণ। আমরা এখন বের করব হচ্ছে উলম্ব বেগ কত, তা vy সমান কত। তো আমরা যেহেতু জানি vy ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, আমরা এখান থেকে কি লিখতে পারি, তো আমরা জানি হচ্ছে vy ইজ ইকুয়াল টু vy নট, মানে হচ্ছে উলম্ব বেগ কার সাপেক্ষে হবে, উলম্ব আদিবেগের সাপেক্ষে বের করতে হবে। উলম্ব বেগ বের করব যে টি সময় পর যে আমার উলম্ব বেগ হবে সেটা হবে কার সাপেক্ষে, আগে আদিবেগের জন্য যে উলম্ব উপাংশ ছিল, কত ছিল, vy নট। তো vy নট প্লাস, অর্থাৎ vy নট প্লাস এখানে লিখবো কি gt, vy নট প্লাস gt, বিষয়টা হচ্ছে আমি লিখবো হচ্ছে gt ayt। এখানে ay বলতে আমি তোমাদের দেখিয়েছি, ayt বলতে আমি এখানে দেখিয়েছিলাম
যেখানে যাচ্ছে এটা হচ্ছে x, এটা হচ্ছে ay, আর এটা হচ্ছে কি আমার g। কিন্তু ay সমান আমরা ক্যালকুলেশন করে পেয়েছি -g, আর এটা সমান কত পেয়েছি 0। এটা তোমাদের দেখিয়েছি যে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তখন আমি এই বরাবর উলম্ব বরাবর যে ত্বরণ পাই সেটা হচ্ছে -g, আর এই বরাবর যে ত্বরণ পাই সেটা হচ্ছে 0। তাহলে আমি কিন্তু এখানে পরিবর্তে ay, আর মূল সূত্রটা কি বলছে তো তোমরা বুঝতে পেরেছো, v u plus gt, মূল সূত্র হচ্ছে এটা। তো যেহেতু উলম্ব বরাবর বসাচ্ছি তাই আমার সবগুলো উলম্ব বরাবর চিন্তা করতে হবে। আমি যেহেতু উলম্ব বংশ বের করছি তাই উলম্বের সাথে আমার সবকিছু কনসিডার করতে হবে। তাহলে লক্ষ্য করো আমরা কি পাচ্ছি, vy সমান হচ্ছে vy নট মানে কত v নট sin থিটা মাইনাস gt। কেন মাইনাস gt পেয়েছি, কারণ তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারছো ay সমান কত ছিল -g। তাহলে এই হচ্ছে আমার উলম্ব বেগ, উলম্ব বরাবর যে x t সময় পরে ওদিকে যে বেগটা থাকবে, t সময় পরে ওদিকে যে বেগ থাকবে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে vy সমান হচ্ছে v নট sin থিটা মাইনাস gt। তো v নট sin থিটা মাইনাস gt আমরা এখানে লিখে রাখি। আমরা একটু উপরের এই অংশটা মুছে দিচ্ছি, এই অংশটা মুছে দিয়ে আমি তোমাদের লিখে দিচ্ছি সবগুলো। তো সবাই একটু লিখে রাখো সবগুলো, আমি সাথে সাথে বলে দিচ্ছি কিন্তু যে কোনটাকে কি বলে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে vy নট, vy ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা v নট sin থিটা মাইনাস gt। এটা কি, এটা হচ্ছে t সময় পরে, লিখে রাখো t সময় আমরা যা বের করছি এখন, আমরা যা বের করছি সবই t সময় পরে, যা ক্যালকুলেশন করছি এখন সবই হচ্ছে t সময় পরের জন্য, ঠিক আছে। যে এই t সময় পরে, তাহলে এটা হচ্ছে কি উলম্ব বেগ, t সময় পরে উলম্ব উপাংশ, t সময় পর উলম্ব উপাংশ, এটা হচ্ছে কি উলম্ব উপাংশ, লিখে রাখতে পারো উলম্ব উপাংশ। এটা হচ্ছে উলম্ব উপাংশ, আর এটা হচ্ছে t সময় পরে আনুভূমিক উপাংশ। এটা হচ্ছে t সময় পরে আনুভূমিক উপাংশ, আর হচ্ছে t সময় পরে উলম্ব উপাংশ। এখন আমরা যেটা বের করব যে এইটা যদি বুঝে দেখো, এখন সরণ বের করব যে এদিকে যে সরণটা ঘটে, ঠিক আছে। ধরো যে এই পয়েন্টে এইখানে আসছো, এখানে তো এখানে সরণ আছে, এইটুকু কি ঘটলো, এইটুকু উপরে উঠে গেছে না বস্তুটা, তো কতটুকু উপরে উঠলে এইটুকু উপরে উঠতে কত সরণ হলো, উপর দিকে কতটুকু সরণ ঘটলো, উপর দিকে সরণ কতটুকু ঘটলো সেটা আমরা বের করতে পারি। আমরা জানি, আমরা কিন্তু s ইজ ইকুয়াল টু, আমি মূল সূত্র স্মরণ করে দিই, s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। আমরা জানি কি মূল সূত্র জানি at স্কয়ার, তাই না, এরকম একটা সূত্র জানতাম ক্লাস 10-এ। তো আমরা এখন এই সরণ বের করার জন্য যেটা করব সেটা হচ্ছে তোমার এখানে লিখবো হচ্ছে এখানে y লিখবো, কারণ এখন কত সরণ ঘটছে y, এই বরাবর কতটুকু সরণ ঘটছে y, উলম্ব উপাংশের মান, উলম্ব বরাবর যে সরণ ঘটছে সেটা যদি y হয় তাহলে y সমান আমি লিখবো এখানে u মানে কত আদি বেগ, u মানে হচ্ছে উলম্ব বরাবর আদি বেগ, উলম্ব বরাবর আদি বেগ কত vy নট, উলম্ব বরাবর আদি বেগ হচ্ছে vy নট, এখানে হচ্ছে কত t প্লাস, এখন এই প্লাস কেন দেব আমি, আচ্ছা হাফ ay t স্কয়ার, তোমরা তো বুঝতে পারছো ut প্লাস হাফ আচ্ছা t স্কয়ার। এখানে লেখা করো যেহেতু আনুভূমিক বরাবর ত্বরণটা উলম্ব বরাবর ত্বরণ, এই জন্য কি দিয়েছি মাইনাস ay, সো মান বসিয়ে দাও v নট sin থিটা, আমরা এটা জানি হচ্ছে v নট sin থিটা, ওই যে এখানে এই যে এটার মান vy নট, এখানে পাচ্ছে t প্লাস হচ্ছে এখানে আমি বসাতে পারি হাফ এখানে মাইনাস হয়ে যাবে, কেন মাইনাস হয়ে যাবে, হাফ gt স্কয়ার, কেন, কারণ ay সমান মাইনাস g, তাহলে এখান থেকে তুমি কিন্তু এটাও বের করে ফেলছো। দেখো v নট sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার, v নট sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার, এটা হচ্ছে আমার উলম্ব উপাংশে উলম্ব সরণ, এটা কি পেয়েছি আমরা উলম্ব সরণ y ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা v নট sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার, সো যারা আচ্ছা, সো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমরা এখন যেটা বের করেছি, আমরা বের করছি কোনটা, যে এই যে সময়টা আমি কিন্তু এই চিত্রটা এখানে গেছি, ওইখানে টি সময় পরে বস্তুটা বলটা এখানে যায়, টি সময় পরে বলটা কোথায় যাচ্ছে এখানে, তো টি সময় পর বলটা যদি এইখানে যায় তাহলে আমাকে এখানে বের করতে হবে, এখানে যাওয়ার পর এই যে বেগ কত বেগ অর্জন করে, v বেগ অর্জন করবে, আর স্পর্শক বরাবর v বেগ অর্জন করবে। তো এখানে যদি v বেগ অর্জন করে আমার টিটা কিন্তু এটা রয়ে গেছে, এটা কিন্তু আমার টিটা, এটা হচ্ছে আমার টিটা। সো লক্ষ্য করে দেখো এই হচ্ছে আমার টিটা। এখন একটা বিষয় চিন্তা করে দেখো যে এইখানে গিয়ে এই ভেক্টর, যেহেতু v একটা ভেক্টর রাশি তাই এরও কিন্তু আবার বেগের পরিবর্তন হচ্ছে, এই বেগের দুটো উপাংশ পাচ্ছে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তা আনুভূমিক উপাংশের সাথে কিন্তু আনুভূমিক একটা সরণ আছে, কেন, কারণ এদিকে যাচ্ছে তাহলে একটা সরণ ঘটবে, সেই সরণটা কত, সেই সরণটা হচ্ছে আমার x, এই সরণটা হচ্ছে আমার x।
তাহলে এই সরণ হচ্ছে আমার x। তাহলে এই বরাবর তুমি যদি উঠতে চাও, উপর দিকে তুমি যদি উঠতে চাও, তাহলে উলম্ব বরাবর একটা সরণ ঘটবে, সেটা হচ্ছে তোমার y। উলম্বের সরণ হচ্ছে y। এখন আমরা এখান থেকে যেটা করেছি যে উলম্ব বরাবর বেগ বের করেছি কত, vx = vx নট এত। কেন? কারণ উলম্ব বরাবর কোনো ত্বরণ থাকে না, এই জন্য আমরা s = vt ফর্মুলা অনুযায়ী সরাসরি বলতে পারি vx = v নট হচ্ছে আদিবেগ যা শেষ বেগতা। আনুভূমিক বরাবর আদিবেগ যা শেষ বেগতা 1 ঘন্টা পরেও যা হবে, 100 ঘন্টা পরেও ঠিক তাই পাবে তুমি। 1 ঘন্টা বা 100 ঘন্টার মধ্যে কোনো পার্থক্য পাবে না, ঠিক আছে? দেন আমরা সরণ বের করছি। এখন সরণটা কি? সরণটা s = vt সরাসরি বসাই দিতে পারি আমরা। আর সরি, বেগ বের করছি কিন্তু আমরা u + at দিয়ে, u + at, v = u + at শেষ বেগের। তো u এর মান শুধু থাকবে কারণ আদিবেগ দেয়া আছে, কিন্তু ত্বরণ শূন্য হওয়ার কারণে বাকি টার্মটা শূন্য হয়ে যায়। দেন আমরা বের করছি উলম্ব বেগটা। উলম্ব বেগ কত পেয়েছি আমরা, যে s = ut + at²। এই সূত্র অনুযায়ী যদি বসিয়ে দেই, y মানে কি? y মানে হচ্ছে উলম্ব বরাবর আদিবেগ কত ছিল? তো উলম্ব বরাবর আদিবেগ ছিল হচ্ছে vy0 t। আর এখানে আমার ay হচ্ছে উলম্ব বরাবর যে ত্বরণ আছে, ক্রিয়াশীল ত্বরণ কত, g, আর t তো t। আর vy0 এর মান বসিয়েছি কত, আমরা আগে থেকেই জানি, সেটা হচ্ছে v0 sin θ। সো এই ছিল আমাদের এই দুইটার কাছে। তো আমরা এখন আরেকটা মান পেয়ে গেছি। তো আমরা ধীরে ধীরে ক্যালকুলেশন প্রায় শেষে অনেকটা এগিয়ে যাচ্ছি, আমাদের মূল যে অংশগুলি আছে সেগুলোর কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে উত্থানকাল কত সেইগুলো বের করে ফেলতে পারি। আমরা এখন সেগুলো বের করতে পারি, কিন্তু এর আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা অংশ আমরা দেখো যে কি বের করি। ধরো এখানে t সময় আমরা কত পেয়েছি, যে এই যে সময়টা আমার এইখানে যেতে, এইখান থেকে আমরা ওইখানে যেতে আমার সময় পেয়েছি কত, t সমান কত পেয়েছি, x/v0 cos θ। এখন একটা বিষয় চিন্তা করো, আমি যদি এইখান থেকে এইখানে যাই, আমি এইখান থেকে এখানে যেতে যতটুকু সময় লাগবে, এখান থেকে এখানে যেতে কিন্তু তুই ততটুকু সময় লাগবে। কেন? এটা কিন্তু একই জিনিস, কারণ এর মানে হচ্ছে দেখো, এর মানেটা কি জানো? আমি চিত্রটা একটু এঁকে নেই, তাহলে হয়তো আরো ভালো বুঝবে তোমরা। এইখানে তুমি এইখানে উঠলা মানে কি জানো? তুমি এইখান থেকে এইখানে গিয়েছো, মানে যদি t সময় লাগে, এর মানে হচ্ছে এখন এইখান থেকে রেখা টানো একটা, এই এর মানে এইখান থেকে এইখানে গেছো, সেটার জন্য তোমার t সময় লাগছে। এইখানে যতটুকু সময় লাগছে ঠিক ততটুকু সময় আনুভূমিক বরাবর তুমি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x হচ্ছে কতটুকু দূরত্ব, কত হবে x। এইখানে তোমার ওদিকে y, উপর দিকে তুমি সরণ ঘটিয়েছো y, আর আনুভূমিক বরাবর সরণ ঘটিয়েছো x। তার জন্য সময় কিন্তু তোমার সেমই, একই সময়ে উপর দিকে উঠছে, আবার একই সময়ে নিচের দিকে এইভাবে যাচ্ছে। কারণ আমরা জানি যে এখানে দ্বিমাত্রিক গতিটা মূলত দ্বিমাত্রিক গতি, এই গতি হচ্ছে একটা দ্বিমাত্রিক গতি। আবার বলছি, এই গতিটা কিন্তু দ্বিমাত্রিক গতি। যেহেতু দ্বিমাত্রিক গতি, দেখো x কেও সরণ ঘটবে, y কেও সরণ ঘটবে, সো এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করতে যাব, এই যে গতিটা, এই গতিটাকে বলা হয় কেন প্যারাবোলা বা অধিবৃত্ত বলা হয়, আমরা সেটা প্রমাণ করে ফেলি। আমরা y, এই যে সমীকরণটা দেখো, এই সমীকরণগুলো যদি আমি এটা ধরে নাও, আমরা সমীকরণ প্রত্যেকটা দিচ্ছি, এই হচ্ছে 1 নং, এই হচ্ছে আমাদের 2 নং, এই হচ্ছে আমাদের 3 নং, এই হচ্ছে আমাদের 4 নং, 4টা সমীকরণ পেয়েছি। তারপরে এই হচ্ছে আমাদের 5 নং, আর এটা হচ্ছে আমাদের 6 নং ইকুয়েশন, 6 নং। তো আমরা 6 নং থেকে কি লিখতে পারি, দেখো আমরা 6 নং থেকে কি পাচ্ছি। তো 6 নং থেকে আমরা লিখতে পারি যে আমরা 6 নং থেকে কি পাচ্ছি, y, দেখো y আমরা পেয়েছি v0 sin θ t minus half g t²। সো এখান থেকে আমরা কিন্তু আরেকটা বিষয় লিখতে পারি যে v0 sin θ ইনটু t এর মান কত, লক্ষ্য করো যে তুমি এখান থেকে এখানে গিয়েছিলে, এটা তো একই। দেখো এই উচ্চতায় এখান থেকে এখানে y উচ্চতা অতিক্রম করতে, এখান থেকে ঠিক এখানে উঠতে, এখান থেকে এখানে উঠতে যতটুকু সময় লাগে ঠিক তত সময় তুমি এখানে আসছো, ঠিক একই সময় তুমি এখানে আসছো। তার মানে হচ্ছে এই সরণের জন্য যে সময়, এইটার জন্য যে সময় লাগছে, সেটা যদি t x মিটার সরণের জন্য এই সময় লাগলে, x মিটার সরণ ঘটার জন্য যদি এতটুকু সময়ের প্রয়োজন হয়, তাহলে t এর জন্য কিন্তু একই কথা হবে, সময় আমার একই থাকবে। তো আমি কিন্তু এখানে বসাতে পারি, কত বসাতে পারি, x ডিভাইডেড বাই হচ্ছে v0 cos θ মাইনাস হাফ g। এখন t এর মান কি বসাতে পারি আমরা, x ডিভাইডেড বাই v0 cos θ বসাতে পারি, প্লাস স্কয়ার হবে, এখানে হবে আমাদের স্কয়ার। সো একটু লক্ষ্য করে দেখো যে v0 sin θ ইনটু এইটুকু সমান আমরা কি লিখি, v0 এখানে যে v0 কাটা যাচ্ছে, তো আমরা কি পাচ্ছি, x cos θ, এখানে পাচ্ছি কি cos θ মাইনাস হাফ g, উপরে পাচ্ছি হচ্ছে আমরা x² ডিভাইডেড বাই হচ্ছে নিচে পাচ্ছি v0 স্কয়ার cos স্কয়ার θ।
থিটা। একটা বিষয় আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, এই যে মনে করো আমি আজকে যে টপিকসটা পড়াচ্ছি এটা হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমরা যারা ইগনোর করছো বিষয়টা তাদের জন্য ব্যাড লাক, তাদের জন্য আমি বলবো এটা ব্যাড লাক। কারণ তোমরা এই পুরো অধ্যায় পড়লে পড়ো না পড়লে নাই, শুধুমাত্র যদি এই টপিকসটা পড়ো তারপরেও তোমাদের এই অধ্যায়, এই পুরো অধ্যায় পড়ে যা পাবা, 10 পেজ পড়ে যা পাবা, এই একটা পেজ পড়ে তার চেয়ে মার্ক অনেক বেশি পাবা। এবং এইটা থেকে তুমি অ্যাডমিশন বোর্ডে দেখবা যে অহরহ প্রশ্ন, বোর্ডে আজ পর্যন্ত যতগুলি প্রশ্ন আসছে দেখবা শুধুমাত্র এর উপর বেস করে। সো এই সূত্রগুলি যদি তোমরা মনে না রাখতে পারো বা এই টেকনিকটা যদি, এই বেসিকটা যদি তৈরি না করতে পারো, তাহলে কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন আনসার করতে পারবে না। মুখস্থ বিদ্যা করতে পারবা, মুখস্থ বিদ্যা দিয়ে সমস্যা সমাধান করা যাবে, কিন্তু বেসিক ক্লিয়ার হবে না, আটকে যাবে একটা সময়, অ্যাডমিশন টেস্টে ঠিকই আটকে যাবে। সেই জন্য বলতেছি আমি। তো ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো যে শেখার জন্য। আব্দুল ওহাব জয়েন করেছে, প্রেজেন্ট ভাইয়া। জুবাইর মাত্র জয়েন করেছে, মারুফ অনেক ভালো, ধন্যবাদ। তারপর যে জয়েন করেছে মৃণালদার জয়েন করেছে বৃষ্টি। তো এখন এই যে এটা, এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা কিন্তু জানি x tan থিটা, x tan থিটা আর sin থিটা বাই cos থিটা আমরা সমান কি জানতাম, sin থিটা বাই cos থিটা কিন্তু সমান আমরা জানি হচ্ছে tan থিটা, এটা আমরা আগে থেকেই জানি তাই না। মাইনাস হাফ এখান থেকে লিখতে পারি আমরা gx স্কয়ার ডিভাইডেড বাই আমি লিখতে পারি v নট স্কয়ার cos স্কয়ার থিটা, v নট স্কয়ার cos স্কয়ার থিটা। সো একটা বিষয়, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আরেকটি ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 7 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 7 নং ইকুয়েশন, এটা আমি লিখে রাখি, সেটা হচ্ছে y আমরা লিখবো হচ্ছে, আচ্ছা এটা পূর্ণ করে নিই, এটা হচ্ছে এই যে এটা না লিখে তোমরা লিখবে হচ্ছে এটা, অর্থাৎ দেখো 2, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, 2টা এইভাবে না দিয়ে তোমরা 2 লিখতে পারো এইভাবে। এটা হচ্ছে আমাদের 7 নং ইকুয়েশন। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x tan থিটা মাইনাস হচ্ছে gx স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে তুমি লিখতে পারো 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা। এই হচ্ছে তোমার 7 নং ইকুয়েশন, খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে, এই ইকুয়েশনটা দিয়ে তোমরা এই অধ্যায়ে যতগুলি প্রশ্ন সমাধান করতে যাবা তোমরা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই সমীকরণটা। এই সমীকরণ দিয়ে তোমরা অধিকাংশ ম্যাথের সলিউশন বের করবা। তোমরা সেই সূত্রগুলি ভালো করে আয়ত্ত করো, টেকনিকগুলো শিখো, বিষয়টা বোঝার রিয়েলাইজ করার চেষ্টা করো। সৃজনশীল প্রশ্ন একদম পানির মতো মনে হবে তোমাদের কাছে, যদি সূত্রগুলি আয়ত্ত করে ফেলো, বিষয়গুলি বুঝে যাও, তখন একদম ইজি মনে হবে। এই সূত্র কখন অ্যাপ্লাই করবে আমি বলেও দিচ্ছি, এই সূত্র তখনই অ্যাপ্লাই করবে যখন তোমার আনুভূমিক সরণ দেয়া আছে বা উলম্ব সরণ দেয়া আছে, আনুভূমিক এবং উলম্ব সরণ একসাথে দেয়া আছে, একই সাথে দেয়া আছে, অথবা একটার মান চাওয়া হয়েছে, একটা দেয়া আছে আরেকটার মান নির্ণয় করতে বলা হয়েছে, তুমি তখন এই সূত্রটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এবং অধিকাংশ ক্ষেত্রে এই সূত্র ব্যবহার হবে তোমাদের। তো আমরা এটা পেয়েছি, এখন এই যে সমীকরণটা পেয়েছি আমরা এটাকে বা আমরা এটা লিখতে পারি হচ্ছে বা y ইকুয়াল আমরা লিখতে পারি, এই দেখো আমি যদি এখানে tan, আমরা এখান থেকে যেটা করব tan থিটা, লক্ষ্য করো tan থিটা সমান ধরছি a, tan থিটা সমান হচ্ছে a, আর ওইখানে আছে আমার হচ্ছে তোমার g ডিভাইডেড বাই হচ্ছে 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার b। এটা ভালো করে লক্ষ্য করো যে আমি কি করেছি এখানে, আমি কিন্তু এখানে যে এই x স্কয়ার ব্যতীত এই টোটালটা সমান আমি একটা মান বসিয়ে দিয়েছি, যেখানে লিখেছি কত v, এই টোটালটা সমান লিখেছি v, আর এখানে আমার tan থিটা এই টোটালটা সমান লিখেছি আমি a। তার মানে হচ্ছে আমি প্রতিস্থাপন করলে যদি এই মানটা আমি সাবস্টিটিউট করি, দেন আমি পাচ্ছি হচ্ছে ax মাইনাস হচ্ছে bx স্কয়ার। এই হচ্ছে আমার একটা ইকুয়েশন, এই হচ্ছে আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যেটা দ্বারা আমার প্রমাণ করা যায় বা আমি প্রমাণ করব যে এই ধরনের গতি, এই সমীকরণটা যখন আসে তখন এই সমীকরণ থেকে আমি বলতে পারি এটা হচ্ছে অধিবৃত্তাকার, অর্থাৎ প্লাসের গতি হচ্ছে অধিবৃত্তাকার। আবারও বলছি, প্লাসের গতি হচ্ছে অধিবৃত্তাকার। তোমরা কিন্তু এই সমীকরণ দিয়ে বলতে পারবে প্লাসের গতি হচ্ছে কি অধিবৃত্তাকার। তো আমাদের বইয়ের মধ্যে লিখে থাকে হচ্ছে পরাবৃত্ত, কিন্তু এটা পরাবৃত্ত না, পরাবৃত্ত হচ্ছে তোমার আনুভূমিক প্লাস আছে একটা, সেটা। তো এটা হচ্ছে অধিবৃত্তাকার। এই সমীকরণটা কি নির্দেশ করে, যে এই সমীকরণ দ্বারা বোঝায় যে প্লাসের গতিপথ বোঝায়। প্লাসের গতিপথটা কেমন হবে, তো প্লাসের গতিপথ হচ্ছে কি অধিবৃত্তাকার। এটা দিয়ে কিন্তু প্রমাণ করা যায় যে তোমাকে যদি বলা হয় যে প্রমাণ করো যে প্লাসের গতিপথ অধিবৃত্তাকার, প্রমাণ করো যে প্লাসের গতিপথ অধিবৃত্তাকার, দেন তুমি কি করবা, এই সমীকরণ সমাধান করার পরে y তুমি বলে দিবে ax -vx স্কয়ার। তুমি যদি এই সমীকরণটা দেখাতে পারো তাহলে তুমি বলতে পারবে যে প্লাসের গতিপথ হচ্ছে একটা অধিবৃত্তাকার। প্লাসের গতিপথ কি অধিবৃত্তাকার বা হাইপারবোলা, কিন্তু বইয়ের মধ্যে দেয়া আছে হচ্ছে প্যারাবোলা। তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে হচ্ছে প্যারাবোলা। বেসিক্যালি যেহেতু অধিবৃত্তাকার যে ইংলিশ ফর্মটা সেটা হচ্ছে হাইপারবোলা, সো আমরা বলতে পারি এটা হচ্ছে হাইপারবোলা অথবা
অধিবৃত্তাকার, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু প্যারাবোলা দেয়া আছে। আচ্ছা, তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে যে আমরা এখান থেকে এটাও বের করে ফেলছি যে প্লাসের গতিপথ কিন্তু বের করছি। প্লাসের গতিপথ কেমন? প্লাসের গতিপথ হচ্ছে প্যারাবোলা, হাইপারবোলা অথবা কি বলতে পারি অধিবৃত্তাকার। সো এইটুকু যারা যারা বুঝতে পেরেছো আবার মুছে দিচ্ছি, আমি কিন্তু বেশি কাজ করি নাই। আমরা কিন্তু এই যে 7 নং আমাদের 6 নং ইকুয়েশনটা পেয়েছিলাম y এত, দেন এই যে সময়টা, এই সময় কিন্তু আমি আগেই বের করে নিয়েছি যে এটা এখান থেকে এখানে যেতে বা এখান থেকে এখানে যেতে কত সময়ের প্রয়োজন। বস্তুটা এখান থেকে এখানে যেতে যত সময় লাগবে এখান থেকে এখানে আসতে ঠিক একই সময় লাগবে, যে কারণে আমার আনুভূমিকের জন্য যে সরণটা সময়ের প্রয়োজন হয়েছে সেটা আমি এখানে প্রতিস্থাপন করেছি। সেখানে সময়টা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি নতুন একটা ইকুয়েশন এনেছি, এই যে এটা, এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন, খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশনটা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। বেসিক্যালি এই ইকুয়েশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তারপর আমি বলে দেব কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের। তো আমাদের এখন মোটামুটি আমরা অনেকটা এগিয়ে গেছি এই কাজের মধ্যে, আরো কিছু কাজ আছে আমাদের বাকি, সেটা হচ্ছে তো আমরা এই ক্ষেত্রে যা যা ছিল আমরা সেটা বের করছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা বলতে আসলে কি বুঝি দেখো, এখন আগে বের করবো হচ্ছে এখানে উত্থানকাল। দেখো উত্থানকালটা বের করি, আমরা বের করবো হচ্ছে উত্থানকাল, উত্থানকাল, উত্থানকাল অথবা পতনকাল একই জিনিস। উত্থানকাল মানে আমরা বুঝি যে একটা বন্ধু সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কত সময়ের প্রয়োজন। তো সর্বোচ্চ, আমি আবারও বলছি যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময়ের প্রয়োজন। সো সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমরা কিন্তু জানি, আমরা সময়টা বের করবো যে এইখানে সময় কত। সর্বোচ্চ উচ্চ, আবারও বলছি উত্থানকাল বলতে বোঝায় যে একটা বস্তুকে তুমি যদি উপর দিকে ছেড়ে দাও সেটা একদম ম্যাক্সিমাম হাইটে যাবে। ম্যাক্সিমাম হাইটে যেতে তার কতটুকু সময়ের প্রয়োজন হলো। আমরা তো আগে বের করছি এইখানে, আমরা এতক্ষণ কিন্তু এটা বের করেছি, কিন্তু এটা না, এখন বের করবো একদম এইটা। এটা মানে কি একদম ম্যাক্সিমাম হাইট, যে হাইটে যাওয়ার পর তার কোনো উলম্ব বেগ থাকবে না। এখানে যাওয়ার পর বস্তু স্থির হয়ে যায়। আমরা অনেকেই বলি যে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য। সর্বোচ্চ উচ্চতায় এখানে মিস্টেক হচ্ছে, একটা বড় একদম ভুল হয় যে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য। তোমরা অনেকেই পড়েছো, ক্লাস 10এও পড়ে আসছো, তোমরা ক্লাস 10এও কিন্তু পড়ে আসছো। কি পড়ে আসছো তোমরা? ক্লাস 10 কিন্তু বলছো যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য। কেন? কারণ হচ্ছে গতিশক্তি শূন্য হওয়ার কারণ হচ্ছে সেখানে বেগ থাকে না। তোমরা বলতে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি ম্যাক্সিমাম। কেন? কারণ হচ্ছে ওইখানে সর্বাধিক উচ্চতা, আর উচ্চতা যেহেতু বেশি হয় বিভব শক্তি হয় সর্বোচ্চ, আর যদি বেগ শূন্য হয় তাহলে গতিশক্তি হয় সর্বনিম্ন। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, এই জন্য আমরা পেয়েছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তির পরিমাণটাও শূন্য হবে। কিন্তু কেন শূন্য? এর কারণ হচ্ছে আমরা যখন ক্লাস 9-10-এ পড়ে আসছি তখন কিন্তু বস্তুটাকে নিক্ষেপ করা হতো কি 90 ডিগ্রি কোণে। বস্তুকে নিক্ষেপ করা হতো 90 ডিগ্রি কোণে, তার কোনো আনুভূমিক উপাংশ ছিল না। একটা বিষয় চিন্তা করো, আমরা যখন 9-10-এ পড়ে আসছি তখন খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু ছিল। তুমি বস্তুটাকে নিক্ষেপ করতে কিভাবে? একদম খারাপভাবে নিক্ষেপ করেছো। তো খারাপভাবে যদি নিক্ষেপ করো তার মানে কি ওইদিকে সরণ করছে না, ওইদিকে কোনো সরণ থাকছে না। এদিকে যেহেতু কোনো সরণ নাই, তাহলে কোন ধরনের সরণ আছে? শুধুমাত্র একটা সরণ আছে, একমাত্রিক গতি। ওইটা ছিল তোমাদের একমাত্রিক গতি, শুধুমাত্র একদিকে সরণ ঘটবে। সেটা কোন দিকে? শুধুমাত্র y অক্ষ বরাবর। যেহেতু y অক্ষ বরাবর সরণ ছিল, এই জন্য কিন্তু তোমরা বলতে পারতা যে বেগ শূন্য। আসলে কোন বেগটা শূন্য জানো? এখানে বেগ শূন্য হচ্ছে vy, মানে উলম্ব বরাবর বেগ শূন্য। আনুভূমিক বেগ তো এমনিই থাকে না, আনুভূমিক বেগ এমনিই থাকে না এটার মধ্যে। আর যেহেতু সর্বাধিক উচ্চতা, এখান থেকে উঠতে 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 একটা সময় এখানে বস্তুটা স্থির হয়ে যায়, আবার সে নিচের দিকে পড়তে প্রস্তুত হয়ে যায়। ঠিক আছে? তো আমরা যেটা পড়ে আসছি সেটা একমাত্রিক গতিতে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, এবং সেই বেগটা হচ্ছে উলম্ব বেগ। সেই বেগ হচ্ছে উলম্ব বেগ। তো আশা করি তোমরা এটুকু বুঝে গেছো। তো কোন বস্তুকে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ হলে নিক্ষেপণ প্রাস বলে। হ্যাঁ, বৃষ্টি লিখেছো, ধন্যবাদ বৃষ্টি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে উত্থানকাল। উত্থানকালের ক্ষেত্রে বিষয়টা এরকম, দেখো তো এইখানে তুমি যখন উঠে যাওয়া সর্বোচ্চ উচ্চতায় গেলে তার উলম্ব বরাবর কোনো বেগ থাকে না, তখন এর বেগ থাকে শুধুমাত্র এইভাবে দ্বিমাত্রিক গতি। আমরা কিন্তু দ্বিমাত্রিক পড়ছি, যেহেতু দ্বিমাত্রিক গতি বলছি সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র থাকে কি vx, কিন্তু vy এর পরিমাণ কত থাকে? 0। vx এর মান থাকে ভাই, vy এর মান vy এর পরিমাণ কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ উলম্ব বরাবর কোনো বেগ থাকে না। যেহেতু উলম্ব বরাবর থাকে না, কিন্তু তোমাকে বলছে সর্বোচ্চ উচ্চতায় বেগ, তাহলে আমরা কি জানি? আমরা ওই বিন্দুতে যাওয়ার পর যে বেগ পাবো সেটা হচ্ছে vy, আর vy সমান কি জানি? vx নট, vy নট। আদি বেগ কত ছিল? vy নট ছিল, মাইনাস কি হয়? মাইনাস gt। তোমরা এটা আগেই পড়ে আসছো। vy এত বেসিক্যালি সূত্র হচ্ছে এটা, আমরা v = u প্লাস gt। কিন্তু আমরা জানি ত্বরণ হচ্ছে কি, এখানে ত্বরণটা কেমন হয়? এখানে আমরা জানি যে যেহেতু ত্বরণ যেহেতু ঊর্ধ্বমুখী,
যেহেতু বস্তুটা উপর দিকে উঠছে, ত্বরণ কত হবে? ঋণাত্মক ত্বরণ হবে এখানে। তো ঋণাত্মক ত্বরণ আমি তো দেখিয়েছিলাম যে উলম্ব উপাংশে ত্বরণ হয় ঋণাত্মক, এই জন্য। এখন এটার মান কিন্তু শূন্য, এটার মান হচ্ছে শূন্য, তাহলে এখানে কি পাচ্ছ? বি ওয়াই নট মানে হচ্ছে ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা মাইনাস হচ্ছে জিটি। সো তুমি লিখতে পারো জিটি সমান তুমি এখানে পাচ্ছ ভি নট সাইন থিটা। সুতরাং তুমি কিন্তু এখানে পাচ্ছ টি ইজ ইকুয়াল টু পাচ্ছ ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। এই হচ্ছে আমার উত্থানকাল, এই হচ্ছে কি আমার উত্থানকাল। এখন আমি যেহেতু বলে দিয়েছিলাম তোমাদের যে এটা হচ্ছে একটা প্রতিসম চিত্র, আমি যে চিত্রটা এঁকেছি সেটা হচ্ছে প্রতিসম, অর্থাৎ এর এই পাশ এবং এই পাশ সমান, কিন্তু অর্থাৎ এইখান থেকে এখানে যতটুকু, এইখান থেকে এখানে যতটুকু দূরত্ব আছে, আমি দূরত্ব বলছি, এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব কিন্তু সেম, একই ক্ষেত্রফল হবে, একই সরণ ঘটবে। এই জন্য এখানে যতটুকু সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা হতে ভূমিতে আঘাত করতে ঠিক তত সময় লাগে। এই জন্য উত্থানকাল সমান হচ্ছে পতনকাল। মনে রাখবা, উত্থানকাল সমান কি হবে? পতনকাল। উত্থানকাল সমান কি? উত্থানকাল সমান পতনকাল। তো এইটার সমান কত পেয়েছি আমরা? এভি টি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? উত্থানকালের মানটা আমরা পেয়ে গেছি, আমরা উত্থানকালের মান পেয়ে গেলাম। তা আমরা এখন উত্থানকালটা লিখে ফেলি। সো উত্থানকাল বা পতনকাল সমান যেটা পেয়েছি আমরা, সেটা টি ইজ ইকুয়াল টু আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। এটা কি পেয়েছি আমরা? উত্থানকাল, উত্থান বা পতনকাল। মনে রাখবে এটা হচ্ছে উত্থান বা পতনকাল। এখন চিন্তা করে, এটা হচ্ছে উত্থান বা পতনকাল যদি হয়, কিসের জন্য হয়েছে? এইখানে এইখানে উত্থানকালটা বলতে এখানে কি? এইখানে। আর পতনকাল হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করে আবার যখন এখানে এসে পড়ে যাবে, এইখান থেকে যাত্রা শুরু করে যখন এখানে পড়ে যাবে, ঠিক সেই সময়টা। তাহলে এইখান থেকে এখানে উঠতে যত সময় লাগে, এখান থেকে এখানে নামতে ঠিক একই সময় লাগে। তো এই জন্য আমরা কি প্রতিসম চিত্রের ক্ষেত্রে উত্থানকাল সমান পতনকাল, যা উত্থানকাল তাই পতনকাল। ঠিক আছে? তাই এইটুকু আমরা মুছে দিচ্ছি। আর এখানে ভিওয়াই কেন জিরো? কারণ সর্বোচ্চ উচ্চতা যখন উঠে যায় তখন বস্তুর একমাত্রিক হয়ে যায়, তখন বস্তুর গতি থাকে শুধুমাত্র একমাত্রিক। এর উলম্ব বরাবর কোনো সরণ ঘটে না, উলম্ব বরাবর কোনো সরণ ঘটছে না, মানে কি? তার বেগও শূন্য হয়ে গেছে। কারণ বেগ না থাকলে তো বেগ না থাকলে কি সরণ না ঘটলে বেগও শূন্য হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে এখানে কেন বললাম একমাত্রিক? এর কারণ হচ্ছে যেহেতু উলম্ব বরাবর সরণ ঘটে না, একদিকে সরণ ঘটছে, সেটা কোথায়? আনুভূমিক বরাবর। যেহেতু শুধুমাত্র আনুভূমিক বরাবর সরণ ঘটে, এই জন্য এটার যে মাত্রা সেটা হচ্ছে একমাত্রিক, গতিটা হবে একমাত্রিক গতিপথ। আমরা এখন বের করতে যাবো হচ্ছে বিচরণ কালটা। এখন বের করবো আমরা বিচরণ কাল। তোমরা হয়তো জানো যে বিচরণ কালটা কি। এখানে বিচরণ কাল হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করে এইখানে যদি এসে পড়ে, এখান থেকে যাত্রা শুরু করে এখানে এসে পড়লে সেটাকে বলি আমরা বিচরণ কাল। আবার বলছি, এখান থেকে যাত্রা শুরু করে সে যদি এখানে এসে পড়ে যায়, এটা হচ্ছে আমার বিচরণ কাল। অর্থাৎ একটা বস্তু কতটুকু সময় ভাসমান ছিল, কত নিক্ষিপ্ত হওয়ার সময় থেকে নিক্ষেপ করার সময় হতে একদম ভূমিতে আঘাত করার সময় পর্যন্ত যতটুকু সময় আছে, তাই হচ্ছে তোমার বিচরণ কাল। তো বিচরণ কালকে আমরা শর্টলি বের করা যাচ্ছে এরকম ভাবে। দেখো, বিচরণ কাল মানে হচ্ছে, একটু চিন্তা করো, এটা হচ্ছে তোমার উত্থান কাল, সেটা কত? টি। আর এটা হচ্ছে তোমার পতন কাল, তাহলে উত্থান কাল হচ্ছে এইটি আর পতন কাল হচ্ছে এইটি। তাহলে বিচরণ কাল তুমি এইভাবে বের করতে পারো, টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি প্লাস টি, উত্থান কাল প্লাস পতন কাল, উত্থান কাল প্লাস পতন কাল। আবার বলছি, বিচরণ কাল হচ্ছে যতটুকু সময় উঠতে লাগছে এবং যতটুকু সময় নামতে লাগছে, এই দুইটার যোগফলে হচ্ছে বিচরণ কাল। শর্টলি তো এইভাবেও করতে পারি। আমি আরেকটা অংশ আছে সেটা, তাহলে দেখো, এর মানে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে টু টি। আর টু টি মানে কি? টু টি মানে হচ্ছে 2 ইন্টু ভি নট সাইন থিটা, 2 ইন্টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। সুতরাং 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, এই হচ্ছে আমার বিচরণ কাল। দেখো, মানে হচ্ছে উত্থানকালের দ্বিগুণ হচ্ছে বিচরণ কাল, উত্থানকালের বা পতনকালের দ্বিগুণই হচ্ছে বিচরণ কাল। তাহলে আমরা কিন্তু এই বিচরণ কাল টি এর মানটা পেয়ে গেলাম, বিচরণ কাল টি এর মানটা আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমার এখানে পেয়েছি আমরা কত নং ইকুয়েশন পেয়েছি? 8 নং। এটা হচ্ছে আমাদের 8 নং ইকুয়েশন। আর আমরা এখন এটা এখান থেকে বিচরণ কালটা পাচ্ছি হচ্ছে 9 নং, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা, 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2 বাই জি, সরাসরি জি। এই হচ্ছে আমাদের বিচরণ কাল। এখন বিচরণ কালটা অন্যভাবে বের করা যায়, তাহলে কিভাবে বের করে আমরা একটু দেখাই দিই, তোমরা অন্যভাবে কিভাবে বের করবে। সেটা হচ্ছে, ধরো বিচরণ কাল মানে কি? এখান থেকে এসে ভূমিতে এখানে আঘাত করবে, এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে? টি সময়। টোটাল কত সময় লাগছে? টি সময় লাগবে। আবারও বলে দিচ্ছি, এইখান থেকে এখানে আসতে মোট সময়, এটা এখানে আসা মানে তো বিচরণ কাল। তাই আমরা কিন্তু জানি, আমরা এখানে কি জানি বলতো? আমরা এখান থেকে যেটা জানি সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু ওয়াই। ওয়াই সমান আমরা কি জানি? যে সরণ, এইখান থেকে উলম্ব সরণ কত? আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো ইকুয়েশনটা কত, এখানে একটা ইকুয়েশন পেয়েছিলাম না, যেটা
দেখো ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা, সাইন থিটা ইন্টু টি মাইনাস হচ্ছে, এখন তো বিচরণ কাল বলছি, বিচরণ কালকে এটি হবে, বিচরণ কাল যেহেতু বলছি এর মানে কি, বিচরণ কাল হচ্ছে আমার ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে কি হবে ক্যাপিটাল টি স্কোয়ার, ক্যাপিটাল টি স্কোয়ার। যেহেতু বিচরণ কাল বলছি, বিচরণ কাল কোথায়, এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসতে যে সময় লাগবে, এখান থেকে শুরু করে এখানে আসতে যে সময় লাগবে তাই হচ্ছে বিচরণ কাল, এবং বিচরণ কালকে প্রকাশ করি আমরা ক্যাপিটাল বড় হাতের টি দিয়ে। এই জন্য আমরা লিখছি কি ভি নট, এই সূত্রের মধ্যেই এইটা এখন টি হয়ে যাবে ক্যাপিটাল টি, এই টিটা কি হবে ক্যাপিটাল টি হয়ে যাবে, কারণ আমার এটা ছিল উত্থান কাল, আমি এটা ধরে এটা হচ্ছে যে কোনো সময়, এটা হচ্ছে যে কোনো সময়, বাট এখানে যেটা বের করেছি সেটা হচ্ছে শুধু উত্থান কাল এইখানে, আর এটা হচ্ছে কিন্তু আমরা এখানে ব্যবহার করেছিলাম, কিন্তু এখন এই সমীকরণটা ধরছি একদম এইখানে এসে পড়বে, সমীকরণ একই থাকবে, শুধু চলকগুলি ভিন্ন ভিন্ন হবে একটু। তো দেখো আমার এই যে উচ্চতা, এখানে উচ্চতা কত বলে ফেলো তো, এখানে বস্তুটা যখন এখানে পড়ে যাচ্ছে এখানে সে, তাহলে আমরা কি পাচ্ছি বিচরণ কালের মুহূর্তে যখন বস্তুটা পতন ঘটে y এর মান কত, যে উলম্ব, এখানে কিন্তু উলম্ব বরাবর কোন দূরত্ব অতিক্রম করবে, এখানে কিন্তু উলম্ব সরণ কত, ভূমি হতে উচ্চতা কত, এখানে এই বিন্দুতে ভূমি হতে উচ্চতা কত, আমি যখন বিচরণ কাল বের করছি সেটা তো এইখানে, বিচরণ কাল বের করছি আমি এই বিন্দুতে, পতন বিন্দুতে, তাহলে পতন বিন্দুতে উলম্ব অংশ কত, উলম্ব বরাবর সরণ কত, তাই পতন বিন্দুতে উলম্ব বরাবর সরণ হচ্ছে 0, তাহলে এখানে তো কোনো উচ্চতা নাই, ভূমিতে পড়ে গেছে, ভূমিতে পড়লে কি তার উচ্চতা 0 হয়ে যাচ্ছে, তাই আমরা উলম্ব সরণ ধরেছি কত 0, তাহলে আমরা পাচ্ছি এখন ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো আমরা এখন যেটা টি আমরা কমন নিতে পারি, এখান থেকে টি যদি আমি কমন নিই তাহলে পাচ্ছি ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা মাইনাস হচ্ছে হাফ জি টি সমান সমান দেখো 0, তা আমরা কিন্তু টি একটা কমন নিয়েছি এখানে, যদি আমরা একটা টি কমন নিই তাহলে পাচ্ছি এখানে, তার মানে তুমি লিখতে পারো টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 0, অথবা অথবা তুমি লিখতে পারো কি, অথবা তুমি লিখতে পারো ভি নট, এটা হচ্ছে সুতরাং এত এত, অথবা লিখতে পারো, অথবা টি, অথবা লিখতে পারি আমরা ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা মাইনাস হাফ জি টি সমান লিখতে পারি কি 0, আমার এটা সমানও 0, এইটুকু সমানও 0, এটা আমরা উৎপাদকের নিয়ম আগে করে আসছি তাই না। তো এখান থেকে পাচ্ছি আমি ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা সমান সমান লিখতে পারছি আমি হাফ জি টি, সুতরাং টি সমান এখান থেকে দেখা যাচ্ছে যে টি যদি আমি এই পাশে রাখি 2 চলে যাবে উপরে, এই 2 চলে যাবে উপরে, আর জি চলে আসবে নিচে, দেখো জি চলে আসবে নিচে আর 2 চলে যাবে উপরে, তার মানে আমি লিখতে পারি 2 ভি নট, 2 ভি নট, 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে দেখো তো এটা পেয়েছো কিনা তোমরা, এই যে এটা, এই যে দেখো আমার এখানে যা পেয়েছিলাম আমি কিন্তু এখানে তাই পেয়েছি তাই না। তো এইভাবেই তুমি বের করতে পারো, কেন, কারণ এটা তো ভূমিতে যখন আঘাত করে তখন উলম্ব সরণের মান হয়ে যায় 0, তো তুমি যখন এটা বের করতে যাবা তখন কোথায় ধরেছি আমি, কারণ উলম্ব বরাবর যেহেতু 0 হয়ে যায় তার মানে আমি ধরতেই পারি এখানে y এর মান 0, তো y এর মান 0 হলে আমরা এই ইকুয়েশনটা পাই, তো এটা হচ্ছে আমার বিচরণ কাল, এটা হচ্ছে আমার বিচরণ কাল। সো তোমরা যদি বিচরণ কালটা বুঝে থাকো, এখন আমাকে বলো, তোমরা একটু কমেন্টে একটু আমাকে জানাও যে বুঝেছো কিনা তোমরা। আমরা কিন্তু এখানে অনেকগুলো, এইটাও এই যে আরেকটি ইকুয়েশন পেয়ে গেছি, গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 10 নং তাই না, না 9 নং, এটা হচ্ছে আমার 9 নং, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বিচরণ কাল দেখো আমি কিন্তু মার্ক করে দিচ্ছি কোনটা বেশি ইম্পর্টেন্ট, এই হচ্ছে আমরা ইম্পর্টেন্ট একটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা, আর এটা হচ্ছে এই। তো তারপরে হচ্ছে আমরা একটু বের করবো হচ্ছে এখন যে আনুভূমিক পাল্লাটা কি, আনুভূমিক পাল্লা। তো আনুভূমিক পাল্লাটা হচ্ছে তোমার সেটা এই যে পতন বিন্দু থেকে, উত্থান বিন্দু থেকে পতন বিন্দুতে যেতে আনুভূমিক বরাবর কতটুকু সরণ করছে, উত্থান বিন্দু থেকে পতন বিন্দুতে যেতে, সবাই একটু আমাকে এর আগে কমেন্টে জানাও যে বুঝতে পারছো কিনা, উত্থান বিন্দু থেকে পতন বিন্দুতে যেতে সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে আমার। তো এখান থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো যে আমরা এখানে কিন্তু পাচ্ছি এই যে ও বিন্দু হচ্ছে আমার নিক্ষেপণ বিন্দু, আর এটা হচ্ছে আমার কি পতন বিন্দু, ও এবং এক্স, ও এবং সি, আমি এখানে বিন্দুটা ধরেছিলাম সি, তোমরা অনেকেই কমেন্ট করছো, আমি কমেন্টগুলো একটু পড়ে নিই তোমাদের। কমেন্ট করেছে হচ্ছে ইয়েস পাল লিখেছো, অভিষেক পাল আছো, জয়েন করেছো, সুলতান বুঝতে পারছি ভাইয়া ধন্যবাদ, তুহিন, তারপর তানজিলা আলম, সুমাইয়া বাসার, তারপর জি ভাইয়া বুঝি ধন্যবাদ সুমাইয়া বাসার, তারপর হচ্ছে রশনি আছো, নিম পাতা আছো, তারপর হচ্ছে আদ্রিকা বৃষ্টি ধন্যবাদ। তো যারা যারা আছো লাইভে তারা সবাই চেষ্টা করবে কমেন্ট করার জন্য, আমি চেষ্টা করবো কমেন্টগুলি পড়ার জন্য তোমাদের। সো সবাই একটু অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থাকলে আমারও ভালো লাগে, আর আমি আজকেও তোমাদের প্রেজেন্ট ওইরকম ভাবে পাচ্ছি না, যাই হোক ধন্যবাদ যারা যারা আছো এখন পর্যন্ত তাদেরকে। সো আমাদের কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এখন আমরা বের করবো হচ্ছে
আমি পরে আবার বলে দেবো যে কোনটা কি, লাস্টে আমি কোন কোন সমীকরণটা কিসের জন্য সেটা তোমরা নোট করে নেবা একটু দ্রুত। সো এখানে যেটা পাচ্ছি আমি সেটা দেখো, এখন বের করবো আমি আনুভূমিক পাল্লাটা কি, আনুভূমিক পাল্লা। এখন আমরা কি বের করব, আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা বা সরণ, আনুভূমিক পাল্লা বা সীমা, আনুভূমিক পাল্লার সীমা বা আনুভূমিক সরণও বলা যায়, ঠিক আছে? আনুভূমিক সরণ, সর্বোচ্চ আনুভূমিক সরণ। আসলে আনুভূমিক পাল্লা বলতে সর্বোচ্চ আনুভূমিক সরণকে বোঝায়, যে আনুভূমিক বরাবর সেটা কতটুকু যেতে পারে, সর্বোচ্চ কতটুকু যেতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যখন এখানে যায়, একটা বস্তু যখন এখান থেকে এখানে যায়, তখন তার সময়ের প্রয়োজন কত লাগে? তার সময়ের প্রয়োজন হয় কিন্তু তোমরা জানো সেটা হচ্ছে টি, বিচরণকাল। সে একটা বস্তুর বিচরণকাল কিন্তু এখানে, একটা বস্তুর বিচরণকাল কিন্তু এখানে, কিন্তু এইখান থেকে যে আমরা কিন্তু সমবেগে জানি, যেহেতু বস্তুটা আনুভূমিক বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, আনুভূমিক বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, তাহলে আমরা কিন্তু একটা বিষয় জানি যে সমবেগে তাহলে যাচ্ছে, ত্বরণ না থাকলে বস্তুটা কিভাবে যাচ্ছে? সমবেগে। তো সমবেগের ক্ষেত্রে আমরা জানি এখানে যে এক্স, আনুভূমিক সরণ হচ্ছে কি এক্স, তো পাল্লাকে আমরা কি করি, পাল্লা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে, আমরা এক্স ইকুয়াল টু জানি কি ভিটি, আমরা জানি হচ্ছে এক্স ইকুয়াল টু ভিটি। এটা হচ্ছে আমাদের গতির যে নবম দশম শ্রেণীতে পড়ে আছে সেটা। কিন্তু এখানে এস বলতে কি, এখানে এস বলতে আনুভূমিক পাল্লা কত, আর দিয়ে প্রকাশ করি। এস বলতে এখানে আর, আনুভূমিক পাল্লা হচ্ছে রেঞ্জ, আর দিয়ে প্রকাশ করে। তো আর ইজ ইকুয়াল টু কি হবে, ভিটি, ভিটি মানে কি ভি এক্স টি। এই টি বলতে কি, যেটা বিচরণকাল, কারণ এটা কোথায় যাচ্ছে, এখান থেকে এইখানে। এখন বলো এখান থেকে এখানে এই পথটা অতিক্রম করতে তোমার কতটুকু সময় লাগে? বিচরণকাল টি সময় লাগে। এই টি সময় কোনটা? এটি হচ্ছে বিচরণকালের সময়, বিচরণকাল যতটুকু ঠিক ততটুকু সময়ের প্রয়োজন। তাহলে আমরা এটা পাচ্ছি। এটা যদি তোমরা পাও তাহলে ভি এক্স এর মান ভি নট কস থিটা, এটা তোমরা জানো ভি নট কস থিটা। আর টি এর মান তোমরা অলরেডি পড়ে আসছো, টি এর মানটা আমরা দেখে আসছি কত, 2 ভি নট sin থিটা, 2 ভি নট sin থিটা টি ডিভাইডেড বাই হচ্ছে জি। এই যে আমরা কিন্তু টি এর মানটা এখান থেকে বসিয়ে দিতে পারি, এখান থেকে আমরা টি এর মান বসিয়ে দিতে পারি। যদি তুমি টি এর মান এখানে বসিয়ে দাও তাহলে আমরা যেটা পাচ্ছি লক্ষ্য করো, ভি 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 নট স্কয়ার, এখানে লিখতে পারি ভি নট স্কয়ার 2 cos থিটা ইনটু sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি, ডিভাইডেড বাই কি লিখতে পারছি আমরা, জি লিখতে পারছি। আচ্ছা, যদি আমরা জি লিখতে পারি, এখানে একটা বিষয় চিন্তা করো যে আমরা কিন্তু ক্লাস 9 একটা সূত্র শিখে আছি, সেটা হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা, 2 sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা। এরকম একটা ফর্মুলা শিখে আসছি যে 2 sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে 2 sin থিটা, 2 sin থিটা ইনটু cos থিটা, 2 sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা। এই ফর্মুলাটা কিন্তু আমরা পেয়ে আসছি। তো এইটা অনুযায়ী কিন্তু আমরা যা লিখতে পারছি সেটা কি লিখতে পারছি দেখো। তো এটা সমান আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে ভি নট স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। sin 2 থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, জি লিখতে পারছি। দেখো এই সমীকরণটা তোমরা বুঝতে পারছো কিনা, এটাই হচ্ছে আমাদের এখান থেকে যে মানটা পাচ্ছে সেটা। সো যে আমার আনুভূমিক যে পাল্লাটা পাচ্ছি, আনুভূমিক যে সরণটা, সেটা হচ্ছে যে বস্তুটা প্রথম বিন্দুতে যেতে যে সময় লাগবে তার সাথে যদি আমি কি ভি গুণ করে যাই, আনুভূমিক যে সরণ আছে, আনুভূমিক বরাবর যে বেগে যাচ্ছে, আনুভূমিক বরাবর তো একটা বেগে যাচ্ছে, সেটা কত, ভি এক্স বেগে যাচ্ছে। তো আনুভূমিক বরাবর যে বেগে যাচ্ছে সেই বেগ এবং সরণ যেহেতু সমবেগে যাচ্ছে, আনুভূমিকের সাথে যেহেতু সমবেগ থাকে সব সময়, যেহেতু ত্বরণ শূন্য, সেই ক্ষেত্রে সমবেগে যাবে। তো আমরা জানি s = vt, তাহলে এখানে s আসবে না, এখানে r। কেন? কারণ আমরা পাল্লা বুঝাচ্ছি, কারণ পাল্লাকে আমরা r দিয়ে প্রকাশ করি। সো আমরা r লিখতে পারি vxt। vx মানে কি? vx মানে হচ্ছে আর আনুভূমিক বরাবর যে চলছে তার কত বেগে যাচ্ছে সেই vx টা হচ্ছে তার, আর t হচ্ছে এই যে আনুভূমিক বরাবর যে পাল্লাটা বের করছে, অর্থাৎ শেষ বিন্দু, আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে যেতে যত সময়ের প্রয়োজন, এটাকে বলি আমরা বিচরণকাল, এটাকে বলি আমরা বিচরণকাল। তো বিচরণকাল তো শুধু একদিকে বের হবে না, বিচরণকাল আমি এই দিকেও বের করতে পারি। সো এই হচ্ছে আমার বিচরণকালটা। তো এখানে বসিয়ে দিয়েছি বিচরণকাল, বসিয়ে দিলে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি। সো এইটা হচ্ছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এই হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন। লিখে ফেলো দ্রুত। তাহলে আমরা আনুভূমিক পাল্লা যে ইকুয়েশনটা পেয়েছি সবাই লিখে ফেলতে পারো। সেটা আমরা কি পেয়েছি, r = আমরা পেয়েছি v নট স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই পেয়েছি আমরা g। এটা কি পেয়েছি আমরা, আনুভূমিক পাল্লা। এটা কিন্তু আনুভূমিক পাল্লা সর্বোচ্চ। এখন তোমাদেরকে সবগুলো আমি বলবো, একটা একটা করে বলে দেবো যে কোনটা কি। তো এখন আমরা একটু বের করে ফেলি সর্বোচ্চ উচ্চতা। আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতা বের করে নেই, আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা কি। তো সর্বোচ্চ উচ্চতা কখন হবে? একটা বিষয় তোমরা চিন্তা করে দেখো, যে তোমরা যখন সর্বোচ্চ উচ্চতা বের করবা তখন সর্বোচ্চ উচ্চতা তোমরা এখানে কি সর্বোচ্চ উচ্চতায় কিন্তু বেগ শূন্য হয়ে যায়, উল্লম্ব বরাবর কোনো বেগ থাকে না।
উল্লম্ব বরাবর কোনো ব্যাগ থাকে না, তাহলে তোমরা কিন্তু জানো আমরা সর্বোচ্চ উচ্চতা বের করব। সর্বোচ্চ উচ্চতা, উল্লম্ব সর্বোচ্চ উচ্চতা কত? উচ্চতা বলতে আমরা উল্লম্ব অংশকে বোঝাচ্ছি, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে h। আমরা এটা বের করব। এখন এটা যদি বের করি আমরা জানি কি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস u স্কয়ার প্লাস উপর দিকে যেহেতু উঠছে মাইনাস 2gh। বিষয়টা চিন্তা করো যে এখান থেকে এখানে উঠতে গেলে h সর্বোচ্চ উচ্চতা হবে আমার h। যদি আমার সর্বোচ্চ উচ্চতা h হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটার মান কত? 0। কারণ কি যে এইখান থেকে যখন বস্তুটা এখানে উঠে যাবে তখন তার উল্লম্ব বরাবর কোনো বেগ থাকবে না। এটা কিন্তু y, এটা কি আসলে এটা হবে তোমার কি, এখানে আমি যেটা বসাবো, আচ্ছা লিখেই দিই আমি। এখানে হচ্ছে আমার এটা হচ্ছে v মূল সূত্র, এটা হচ্ছে আমার ক্লাস 9 10 এর সূত্র, কিন্তু আমি বসাচ্ছি কি v স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এটা হলো v y নট স্কয়ার মাইনাস হচ্ছে 2gh। আচ্ছা আর এটা হচ্ছে আমরা যেটা পড়ে আসছি সেটা হচ্ছে h, মূল ওই যে ক্লাস 9 10 এ পড়ে আসছে। এখন এই যে এখানে আনুভূমিক বরাবর কোনো উল্লম্ব বরাবর কোনো ব্যাগ থাকতে পারবে না, কারণ সর্বদিক উচ্চতা যাওয়ার পর উল্লম্ব বরাবর উপাংশটা শূন্য হয়ে যায়। তো উল্লম্ব বরাবর উপাংশ যেহেতু শূন্য হয়ে যায় তার মানে শূন্য। এখানে পাচ্ছি vy নট, vy মানে কি v নট sin থিটা, v নট sin থিটা পাচ্ছি। তো মাইনাস হচ্ছে v নট sin থিটা মাইনাস 2gh। তো তুমি এখান থেকে কি পাচ্ছ বলো তো? আমি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সরাসরি আমি যেটা লিখি সেটা হচ্ছে 2gh, একটু লাইন বাড়িয়ে দেই, সমান v নট sin থিটা। এখান থেকে লাইনটা দেখা যাচ্ছে না হয়তো, তাই এখানে সরাসরি আমি যেটা পাচ্ছি h ইজ ইকুয়াল টু বা h ইজ ইকুয়াল টু আমি সরাসরি এখান থেকে লিখতে পারছি। এখন দেখো করো এই, তো এখানে দেখো h বের করব, তাহলে 2 ওই পাশে চলে যাবে, তাহলে পাবো v নট sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই পাচ্ছি আমি 2g। এই তাহলে এই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। যে এতটুকু সর্বোচ্চ উচ্চতা কত? আরেকটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু লাস্ট টাইম বলে দিয়েছি যে প্রত্যেকটা সূত্র তাৎপর্য আমি বলে দেবো কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র আমি শেষে বলে দেবো তোমাদের। তো তোমরা এর মধ্যে যারা যারা আছো আমাকে জানাও যে তোমরা কি এখন পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা। তো নিক্ষিপ্ত বস্তুটি বা প্লাস্টিক যদি উচ্চতায় ফিরে আসছে সেকে আনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে আনুভূমিক, হ্যাঁ ধন্যবাদ, ওকে স্যার বের করেন। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, আমরা কিন্তু এখানে সর্বোচ্চ উচ্চতা পেয়ে গেলাম। তো এটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে যদি এটা হয়, তো এখানে আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতা থিটার উপর ডিপেন্ড করতেছি কিছুটা। সর্বোচ্চ কত উচ্চতায় আসবে সেটা কিন্তু থিটার উপর ডিপেন্ড করে। এখন আমরা দুইটা ভিন্ন সূত্র বের করতে যাব, দুইটা ভিন্ন সূত্র আমরা বের করব। সো তোমাদের যে ইকুয়েশনগুলি আছে, এখন আমরা এই সর্বোচ্চ উচ্চতা কখন সর্বাধিক উচ্চতা হবে, এখানে এটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা আমি বের করেছি, বাট সর্বোচ্চ উচ্চতার শর্ত হচ্ছে লক্ষ্য করো v নট sin থিটা। বাট যদি থিটার মান দেখো, থিটার মান যদি 90 ডিগ্রি হয়, থিটার মান যখন 90 ডিগ্রি হয় তখন কি, যদি তোমাকে বলে খাড়া উপর দিকে কেস, একটা কেস আছে স্পেশাল কেস, একটা স্পেশাল কেসটা লিখে রাখি আমরা। স্পেশাল কেস 1, স্পেশাল কেস 1 হচ্ছে আমার সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে যে থিটা যখন 90 ডিগ্রি হবে, থিটা যখন 90 ডিগ্রি হবে তখন আমার সর্বাধিক উচ্চতা পাবো। তখন হবে কি সর্বাধিক উচ্চতা h সমান, দেখো তখন আমি থিটা স্পেশাল কেসের ক্ষেত্রে থিটা যখন 90 ডিগ্রি হবে বা খাড়া হবে, এর মানে কি খাড়া উপর দিকে, খাড়া উপরে, খাড়া উপর দিকে নিক্ষেপ করা, একদম খাড়া উপর দিকে তুমি নিক্ষেপ করছো, তা তুমি একদম আদি ব্যাগটা মানে তুমি একদম সরাসরি ব্যাগে নিক্ষেপ করছো উপর দিকে, তখন h সমান তুমি পাচ্ছ v নট বাই g। তখন h সমান কি পাচ্ছ তুমি v নট বাই 2g, v নট বাই 2g। তুমি এই সূত্র বসায় দিবা, ঠিক আছে? এটা 19 এ করে আসছো যে যখন খাড়া ভাবে উপর দিকে নিক্ষিপ্ত হবে তখন h সমান সর্বাধিক উচ্চতা পাবে v নট বাই 2g, v নট বাই 2g পাবে তুমি। তাহলে আমরা কিন্তু অনেকগুলো ইকুয়েশন পেয়ে গেছি আমরা। তাহলে আমরা একটা h সমান পেয়েছি, আমরা h সমান পেয়েছি হচ্ছে যেটা পেয়েছি সেটা হচ্ছে v নট sin থিটা, v নট sin থিটা বাই 2g। তারপর হচ্ছে একটা স্পেশাল কেসের ক্ষেত্রে আরেকটা, আমাদের স্পেশাল কেস 2 তে দেখো 2 আরেকটা দেখছি আমি, এটা তো 1 গেল, আর 2 হচ্ছে স্পেশাল কেস 2 হচ্ছে তোমার এটা 2 হচ্ছে যখন থিটার মান 90, থিটার মান 45 ডিগ্রি হবে, থিটার মান 45 ডিগ্রি হবে। দুইটা 45 ডিগ্রি হলে পাল্লায়, যেটা পাল্লাটা আমরা এখন বের করছি হচ্ছে পাল্লাটা, তো পাল্লা r সমান হবে, পাল্লা r সমান হয়ে যাবে কত দেখো v নট স্কয়ার sin 2 into 45 ডিভাইডেড বাই হচ্ছে g। এর মানে তুমি এখান থেকে পাচ্ছ sin 45, sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান আমরা কত জানি, sin 90 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে পাচ্ছ সরাসরি v নট স্কয়ার বাই g, v নট স্কয়ার বাই g। এই হচ্ছে আমাদের আরেকটা স্পেশাল কেস।
সো এতগুলো ইকুয়েশন বের করছি আজকে এতগুলো ইকুয়েশন বের করছি যেগুলো তোমাদের মাথার উপর দিয়ে অনেকটা যাওয়ার সম্ভাবনা আছে। এটা মূলত তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পারবে, এছাড়া তোমরা পারবে না। সো তোমাদের যে কাজটা আমি যেটা বলবো যে তোমরা যা করবে সেটা হচ্ছে চেষ্টা করবে সরাসরি সূত্রগুলিকে আবার মানে প্র্যাকটিস করা। আমি এখান থেকে যা বুঝিয়েছি নিজ দায়িত্বে একটার পর একটা 9 10 এর সূত্রগুলি মনে করে তোমরা এগুলি বের করার চেষ্টা করবে, ঠিক আছে? সো আমি কিন্তু আজকে অনেকগুলো ইকুয়েশন বলে দিয়েছি তোমাদের, অনেক এতগুলো ইকুয়েশন যেগুলো 9 10 এ একটাও পাও নাই তোমরা, কিন্তু আমরা ওই 9 10 এ যেগুলো বের করছিলাম ওইগুলোর সাপেক্ষে কিন্তু আমি প্রত্যেকটা বের করেছি। তো স্পেশাল কেস আমি গেল, এখন আমি যেটা বের করব আমি সবগুলো ইকুয়েশন আমি লিখে দিচ্ছি। এইচ এর মান দুইটা, একটা হচ্ছে তোমার v0/2g কখন, যখন θ = 90 ডিগ্রি, θ = 90 ডিগ্রি। আর আমরা r এর মান পেয়েছি এখানে r এখানে আনুভূমিক সীমা সেটা পেয়েছি আমরা v0²। আচ্ছা এটা এখানে লিখে ফেলি, আমাদের কাজ শেষ, এইজন্য আমি আর এখন বাড়াবো না, এখানে লিখে দিচ্ছি একটা এই r এর মান পাচ্ছি v0²/g কখন, যখন θ = 45 ডিগ্রি, θ = 45 ডিগ্রি। এখন আমি একটা করে তোমাদের সূত্র বলে দিচ্ছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো আছে এতক্ষণ পর্যন্ত যা পড়ে আসি তার মধ্যে আমাদের সবচেয়ে ব্যবহৃত সূত্র হচ্ছে আমাদের এইটা হবে, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা ব্যবহার করবে তোমরা। তারপর আমরা এটা ব্যবহার করব, এইগুলো হচ্ছে সবচেয়ে মেজর ইকুয়েশন আমাদের, ঠিক আছে? সবচেয়ে মেজর ইকুয়েশন হচ্ছে আমাদের। আর আমাদের ঘ নাম্বার প্রশ্ন সৃজনশীলে তোমরা যে ঘ নাম্বার প্রশ্নটা থাকবে, সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এটা। সৃজনশীল প্রশ্নের উত্তর করতে গেলে আমরা মনে হয় দুইটা ইকুয়েশন পাইনি, তাই না? হ্যাঁ, এই যে এটা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে গেলে তোমার লাগবে হচ্ছে এই ইকুয়েশনটা লাগবে, এই যে এই ইকুয়েশনটা, এটা লাগবে, আর লাগবে হচ্ছে এটা। গ নাম্বার প্রশ্নে বলে বেগ নির্ণয় করতে, একটা সময় পর বেগ নির্ণয় করতে গেলে ওই বিন্দুতে তোমাকে আগে উল্লম্ব বেগ বের করতে হয়, তারপরে আনুভূমিক উপাংশ বের করতে হয়। এই দুটো উপাংশের লব্ধিটাই হচ্ছে যে কোনো বিন্দুতে তোমাকে যদি বলা হয় এই বিন্দুতে বেগ কত, এই বিন্দুতে যে বেগটা পাবে সেটা হচ্ছে v, আর এই v বেগ মানে হচ্ছে মনে রাখবা সেটা হচ্ছে vx² প্লাস হচ্ছে vy²। আমরা ঘ নাম্বার প্রশ্নের জন্য এটা খুব মনে রাখবো, ঠিক আছে? ঘ নাম্বার প্রশ্ন এটা আসে, তাহলে এটা হচ্ছে কি যে t সময় পরে আনুভূমিক বেগ কত হবে সেটা, আর vy হচ্ছে t সময় পরে উল্লম্ব বেগ কত। তো t সময় পরে আনুভূমিক বেগ কত, যে vx = v0 cos θ, আর উল্লম্ব বেগ হচ্ছে v0 sin θ মাইনাস gt, বাস এইটুকু। তো একটা করে আমি বলে দিচ্ছি তোমাদের ইকুয়েশনগুলি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের উল্লম্ব পাংশ, বেগের উল্লম্ব পাংশ, এটা হচ্ছে আমাদের বেগের উল্লম্ব পাংশ, এটা হচ্ছে আমার বেগ, এটা হচ্ছে উল্লম্ব সরণ, এটা হচ্ছে t সময় পর উল্লম্ব সরণ, এটা হচ্ছে তোমার উল্লম্ব সরণ, এটা হচ্ছে তোমার উল্লম্ব সরণ। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার পর্যায়কাল, এটা হচ্ছে পর্যায়কাল বলা যায়, বিচরণকাল বা এটা হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে পর্যায়কাল বলা যায়, বিচরণকাল বলা যায়, এটা হচ্ছে তোমার তারপরে উড্ডয়নকাল বলা যায়, চলনকাল বলা যায়। পর্যায়কাল, বিচরণকাল, উড্ডয়নকাল, চলনকাল, এগুলো হচ্ছে আমরা এটা। সো আমি তো তোমরা এখানে যারা আছো আমি যাদের দেখতে পাচ্ছি তারা হচ্ছে অলরেডি আমি কিন্তু বলে দিচ্ছি একটা করে। তো দেখো আমি এখানে বলে দিচ্ছি, এইখানে এটা কি, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা, আর দিয়ে প্রকাশ করি আনুভূমিক পাল্লা, আনুভূমিক সীমা। এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, আমি কিন্তু মার্ক করে দিয়েছি। এই হচ্ছে একটা সূত্র, তারপর হচ্ছে পর্যায়কাল। অ্যাকচুয়ালি প্রথম থেকে যা করে আসছে আমাদের প্রতিটা সূত্রের ব্যবহার আছে এখানে, কিন্তু এর মধ্যে হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা সূত্র লাগবে, আনুভূমিক পাল্লা, হ্যাঁ আনুভূমিক পাল্লাটা লাগবে, পর্যায়কাল, এই তিনটা সূত্র। তারপর হচ্ছে তোমার এই সূত্রটা তো অনেক বেশি ব্যবহার হবে, এই সূত্রটা মূলত সূত্র লাগবে হচ্ছে তোমার এই সূত্রটা লাগবে, এই সূত্র আর এই সূত্র দুইটা কম্বাইন সূত্র একসাথে আসবে তোমার এই বেগ এটা বের করতে। তোমাকে যখন এই বেগটা বের করতে বলবে তোমার এই সূত্র লাগবে আর এই সূত্র লাগবে, ঠিক আছে? তাছাড়া যে সূত্রগুলি আছে সেগুলো হচ্ছে তোমাকে এই যখন উল্লম্ব পাংশের মান বের করতে বলে তখন তুমি এটা ব্যবহার করতে পারো, এটা ব্যবহার করতে পারো, সরি এটা আর এটা দুইটা থেকে একটা ব্যবহার করতে পারো। কিন্তু সেটা ডিপেন্ড করে যে যদি তোমার উল্লম্ব আনুভূমিক সরণ দেয়া থাকে, আনুভূমিক সরণ দেয়া থাকলে এটা, সময় যদি না দেয়া থাকে, সময় দেয়া থাকলে এটা, আর সময় না দেয়া থাকলে এটা, যদি উল্লম্ব আনুভূমিক সরণ দেয়া থাকে, ঠিক আছে? আর আমাদের কি আছে, এই হচ্ছে আমাদের মূল অংশ।
তাহলে আজকে আমার কথা হচ্ছে মূলত তোমাদের সবকিছু আমি পড়াই ফেলছি, আমাদের আর দুইটা টপিকস বাকি আছে। একটা টপিক সেটা হচ্ছে তোমার যান্ত্রিক যান্ত্রিক শক্তি নির্ণয় করা, যান্ত্রিক শক্তিটা বের করা, যে কি সময় পর একটা বিন্দু সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত হবে, এটা শুধু বাকি আছে। তো আমি মুছে দিচ্ছি সবকিছু এখন। তোমরা যারা যারা লিখে ফেলছো, নোট করতে পারছো, সমস্যা নেই, আমি ভিডিওটা কাটবো না, তোমরা সবাই নোট করে নিয়ে পড়ে। তবে আমি যেটা চাই তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো, তোমরা ক্লাসের অ্যাটেন্ডেন্সটা বাড়াও, দেন হচ্ছে তোমাদের যে নোট করার বিষয়টা সেটা পড়ে। তো আমাকে এর আগে একটু কমেন্টে জানাও যে এখন পর্যন্ত আমি যা পড়িয়েছি তোমরা